দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত থিয়েটার বিষয়ক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান থিয়েটার সংলাপে সবাইকে স্বাগত। আজ 19তম পর্ব। আর এ পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রখ্যাত অভিনেতা, নির্দেশক, নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায়। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন আপনি? শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি অভিনয় শিল্পী, প্রখ্যাত অভিনেতা প্রাণেশ চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত অভিনেত্রী অঞ্জলি চট্টোপাধ্যায়কে, যাদের যোগ্য সন্তান আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয় কৌশিক চট্টোপাধ্যায়। এবং কৌশিক চট্টোপাধ্যায়ের থিয়েটারের অন্তত পক্ষে 100 বছরের পারিবারিক ইতিহাস রয়েছে। দীর্ঘ পারিবারিক পরম্পরায় বেড়ে ওঠা নাট্যকর্মী, নাট্যশিল্পী কৌশিক চট্টোপাধ্যায়। গভীর শ্রদ্ধা স্মরণ করছি ওনার পরিবারের সবাইকে, ওনার ঠাকুরদার ভাই, ওনার মামা যিনি ছিলেন কৌশিক চট্টোপাধ্যায়ের গুরু, সবাইকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। কৌশিক চট্টোপাধ্যায় একাধারে অভিনেতা, নির্দেশক, নাট্যকার, পাশাপাশি উনি একজন লেখক, শিক্ষক এবং প্রশিক্ষক। দেশে বিদেশে উনি নিয়মিত নাটকের কর্মশালা করিয়া থাকেন। অনেকগুলো প্রকাশনা আছে এবং উনি শিক্ষকতাও করেন। সেই স্কুলেও আবার থিয়েটার করেন, শ্রেণী থিয়েটার, বিদ্যালয় থিয়েটার, শিশু নাট্য উৎসব, অনেক কিছু উনি করেন। এবং যেহেতু অনেকগুলা কাজের সাথে যুক্ত মানুষ কৌশিক চট্টোপাধ্যায়, ওনার সাথে আলোচনার বিষয় অনেক আছে, কিন্তু আমরা নির্ধারণ করেছি একটা বিষয়ে আমরা ওনার সাথে কথা বলবো, যেহেতু আমাদের সময় কম। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়ে অন্যদিন আমরা বসবো। উনি অন্তত পক্ষে 70 থেকে 80টি নাটক নির্দেশনা দিয়েছেন, অভিনয় করেছেন অন্তত পক্ষে 20টি নাটকের মধ্যে। নাটকে বিখ্যাত কিছু নাটক আছে, বিখ্যাত মানুষের সাথে অভিনয় করেছেন, এগুলো আমাদের আলোচনায় আসবে। এবং এইটা খুব ইন্টারেস্টিং বিষয়গুলো আমরা পরের দিকে আলোচনা করব। ওনার লিখিত নাটকও আছে মিনিমাম অন্তত 50টা। সেই সবকিছুর আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে দাদার সাথে আলোচ্য বিষয় হবে আমাদের নাট্য নির্দেশনা নিয়ে। কিন্তু তার আগে আমরা ছবি এবং কথায় শুনে আসবো কৌশিক চট্টোপাধ্যায়ের, দেখেও আসবো থিয়েটার জীবনের, শিল্পী জীবনের কিছু খণ্ড খণ্ড চিত্র। আশির দশকের শেষ কেন্দ্রীয় প্রশিক্ষণ স্বপ্নের মতো খুলে যেতে লাগলো এক একটা দরজা। তাপস সেন, খালেদ চৌধুরী, মোহিত চট্টোপাধ্যায়, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অশোক মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্রের সান্নিধ্য পেলাম। থিয়েটার যে কত বড়, কত ঐতিহ্যশালী সে বোধ আমাকে তৈরি করে দিয়েছিল সেই ওয়ার্কশপ। কথাগুলো আমাদের আজকের অতিথি কৌশিক চট্টোপাধ্যায়ের। প্রমিত বাংলা ভাষার উৎসভূমি নদিয়া শান্তিপুরের কৌশিকের জন্ম, বেড়ে ওঠা অন্তত 100 বছরের পারিবারিক থিয়েটার চর্চার আবহে। নিজের দল শান্তিপুর সাংস্কৃতিক ছাড়াও তাঁর রচিত ও নির্দেশিত নাটক পশ্চিমবঙ্গের বহু দল নিয়মিত মঞ্চায়ন করছে। আর বিভাস চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, সাধনা মুখোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় ও মেঘনাদ ভট্টাচার্যের সাথে মহাভারতে দুর্যোধনের চরিত্রে অভিনয় করা কৌশিক চট্টোপাধ্যায়ের অভিনয় প্রতিদিন বাংলা নাটকে যোগ করছে নতুন নতুন উপাদান। থিয়েটার ফর এডুকেশন এই দর্শনে বিশ্বাসী কৌশিক চট্টোপাধ্যায়ের অভিনয় শিক্ষা পদ্ধতি অভিনেতা অভিনেত্রীকে সাহসী করে তোলে, উৎসাহ যোগায়, পাল্টে যেতে সাহায্য করে। লেখক হিসেবে থিয়েটারের পাঠকদের সামনে তিনি এনেছেন চার্লস ম্যারউইজকে। অন্য বইয়ের নাম অভিনেতার প্রার্থনা। তার সম্পাদনায় প্রকাশিত মহলা, অভিনয়ের সহজ পাঠ,
দর্শক মন, অভিনেতার এটিকেট ইত্যাদি গ্রন্থ পাঠক সমাজে প্রশংসিত হয়েছে। নাটক বিষয়ক লেখালেখির পাশাপাশি দেশ বিদেশে নাট্য কর্মশালা ও সেমিনারে তিনি মুখ্য প্রশিক্ষক, আলোচক হিসেবে নিয়মিত অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শম্ভু মিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য পুরস্কার সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে সুন্দরমের পার্থপ্রতিম স্মারক পুরস্কার, থিয়েটার ওয়ার্কশপ প্রদত্ত সত্যেন মিত্র পুরস্কার, স্বপ্ন সন্ধানের শ্যামল সেন স্মৃতি সম্মান, নটধার সুতপা স্মারক সম্মান, অন্য থিয়েটারের অন্য থিয়েটার সম্মান ইত্যাদি অন্যতম। দর্পণ থিয়েটার সিলেট এই মহান শিল্পীর দীর্ঘ থিয়েটার জীবন কামনা করছে। যিনি বানিয়েছেন তার কাছে অশেষ কৃতজ্ঞতা। প্রায় সব কথা তিনি বলেই দিয়েছেন, আমার আর নতুন কথা কিছু বাকি রাখেন। খুব সুন্দর, সবাইকে অনেক শুভেচ্ছা। এটা বানিয়েছে জয়িতা। হ্যাঁ, জয়িতা বানিয়েছে। ও আচ্ছা। দাদা, আমরা আমাদের মূল আলোচ্য বিষয় নাট্য নির্দেশনা, কিন্তু সেই আলোচনা যাওয়ার আগে একটু নতুন অন্য আলোচনা করতে হচ্ছে শুরুতে। সেটা হচ্ছে আপনার থিয়েটার ভাবনা, আপনার বেড়ে ওঠার গল্প, আজকের কৌশিক চট্টোপাধ্যায় হওয়ার যে গল্প, সেই গল্প দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথমে যারা দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। জুয়েলকে কি বলবো, কৃতজ্ঞতা না বলে শুভেচ্ছা, ভালোবাসা। ও যেভাবে আমার পেছনে পড়েছিল, অনেকেই লাইভ করে একটা সময় কাটাবার জন্য, কিন্তু ওর কাজটা আমার মনে হচ্ছিল ও সিরিয়াসলি কিছু একটা খুঁজছে, একটা ইন্টারাকশন চাইছে। ওর যত্ন আমাকে খুব আকৃষ্ট করেছে। একই সঙ্গে দর্পণকেও শুভেচ্ছা, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথম যেটা বলবার হচ্ছে, আমি খুব ছোট বয়স থেকেই তো থিয়েটারের সঙ্গে যুক্ত, কারণ আমি একটা পারিবারিক আবহাওয়াতে বড় হয়েছি যেখানে থিয়েটার ছিল। মানে আমার বাড়ি আর আমার মামার বাড়ি শান্তিপুরের সামনাসামনি। তো সেখানে দুটো বাড়ি মিলে প্রায় 100 বছর ধরে থিয়েটার হয়। মানে আমার ঠাকুরদা সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় ছিলেন থিয়েটারের প্যাট্রোনাইজার। আমাদের একটা বিরাট পুরনো বাড়ি আছে, 200 বছরের পুরনো বাড়ি, সেই বাড়িতেই আমি থাকি। তো সেই বাড়ির পাশের মাঠে মঞ্চ বেঁধে থিয়েটার হতো। আমার ঠাকুরদার ভাই ছিলেন সুধাময় চট্টোপাধ্যায়, তিনি একসময় শিশির ভাদুরীর সঙ্গে নাকি অভিনয় করতেন, আমার ঠাকুমার কাছে শোনা। শিশির ভাদুরী শান্তিপুরে এসছেন অভিনয় করতে 1933 সালে। সীতা নাটক করতে এসছেন আমাদের পাড়ায় প্রামাণিক বাড়িতে, আমাদের বাড়িতে উঠেছেন। এবং এখনো আমাদের পাড়ার যে শিব মন্দির, সেখানে সে ফলকটা লাগানো আছে যে শিশির ভাদুরী সে অভিনয়ের নীরব সাক্ষ্য বহন করছে। সেটা যদিও মাঠটা নেই, মাঠটা একটা ধর্মীয় সংস্থাকে বিক্রি করে দিয়েছেন বাড়ির লোকেরা, আমাদের ওটা খেলার মাঠ ছিল। আমার বাবা অভিনয় করতেন প্রাণেশ চট্টোপাধ্যায়, আমার মা অভিনয় করতেন, আমি অভিনয় করি, আমার বউ অভিনয় করে, আমার ছেলে অভিনয় করে, আমার মামা অভিনয় মামার কাছে মিন্টু মুখোপাধ্যায়ের কাছে আমার শিক্ষা শুরু। আমার মামি অভিনয় করেছেন, কাকা পিসি, মানে আমাদের পরিবারের সংস্পর্শে কেউ এসছে, এমনকি আমাদের বাড়ির যে কাজের লোক ছিলেন তিনিও মঞ্চে উঠবেন না বা তার ছেলে মঞ্চে উঠবে না, এটা হতে পারে না। ফলে আমি জন্ম থেকেই দেখেছি যে থিয়েটারটা হচ্ছে, সারাদিন ধরে সিন আঁকা হচ্ছে, সেট তৈরি হচ্ছে, বাবা ব্যস্ত মা ব্যস্ত, সেরকম করতে করতেই আমি বড় হয়ে গেছি। আমার খুব মনে পড়ে, আমি যখন বোধহয় 3-4 বছর বয়স হবে হয়তো, সেই স্মৃতিটাই আমার মনে আছে। রবীন্দ্রনাথের পূজারিনী হয়েছিল আমাদের পাড়ার মাঠে কোনো রবীন্দ্র জয়ন্তীতে। তা সেখানে আমাকে বুদ্ধদেব সাজানো হয়েছিল। আমাকে বলেছিল যে মাথায় একটা বল খোপা বেঁধে দিয়েছিল এবং দিয়ে বলেছে যে চোখ খুলবি না, তুই চোখ বন্ধ করে বসে থাকবি, আর তোকে ঘিরে ঘিরে শ্রীমতী নাচবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো আমি একবারও চোখ খুলিনি, চোখ বন্ধ করেছিলাম। সেই স্মৃতিটাই মনে আছে। তারপরে আমার মামার ছোটদের দল ছিল, লোকগীতি নাট্য মামার নাটকের দল ছিল, সেই দলে ছোটদের উইং ছিল, সেই উইং এ আমি থিয়েটার করি আমার 7-8 বছর বয়স থেকে। আর এই করতে করতে এতদিন কেটে গেল, প্রায় মধ্য বয়স পেরিয়ে এসে এখন মনে হয় এই তো সেদিনের কথা, কিন্তু যেন মনে হয় অনেকগুলো বছর পেরিয়ে গেছে।
ফলে থিয়েটারটা আমার কাছে খুব বাইরে থেকে আহরিত করতে হয়নি। হ্যাঁ, পরবর্তীকালে নাট্য একাডেমির ওয়ার্কশপ আমাকে ভীষণ মোটিভেশন দিয়েছিল। না হলে হয়তো তো সিরিয়াসলি আমি থিয়েটার নিয়ে ভাবতাম না হয়তো। কিন্তু পারিবারিক ব্যাপারটাও আমাকে খুব সহায়তা করেছে। আমাকে থিয়েটারের জন্য কখনো বাড়ির কেউ বকেনি, কেন থিয়েটার করছো। বরঞ্চ এখনো একদিন আমাদের দল বন্ধ থাকলে মা জিজ্ঞেস করেন, কি ব্যাপার আজকে তোমাদের দল নেই, সবাই বাড়িতে কেন, দলে যাচ্ছ না কেন। এইটা খুব বড় পাওয়া, একটা প্যাট্রোনাইজার হিসেবে একটা পরিবারকে বাড়িকে সঙ্গে পাওয়া, এটা তো এইটুকুই বলবার আপাতত। দাদা, আপনি যেভাবে পারিবারিক থিয়েটার চর্চার ভেতর দিয়ে বড় হয়ে এসছেন, ঠিক এইভাবে সবাই বলেন যে থিয়েটারের সাথে শিক্ষার খুব যোগ আছে, সবাই বলেন, আপনিও বলেন, কিন্তু আপনার বলার প্যাটার্নটা ভিন্ন। আপনি বলছেন থিয়েটার ফর এডুকেশন, আপনি এটাকে ফিলোসফি বলছেন, এবং আপনি বিশ্বাস করছেন যে থিয়েটার ফর এডুকেশন ইটস এ ফিলোসফি। এইটা কেন? দেখো, মানে শুধু থিয়েটার বলে না, যে কোনো শিল্প তার প্রয়োজন কি? সে তো আমাকে কোনো মহত্তর জীবনের স্বাদ দেয়, সে আমাকে কোথাও একটা খোঁজ দেয় কোনো কিছুর। প্রতিদিনকার যে ছিন্ন আমি, টুকরো আমি, খণ্ড আমি, প্রতিদিনকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক চাপে যে আমিটা নষ্ট হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, একা হয়ে যায়, থিয়েটার কোথাও তার কাঁধে হাত রাখে। আমি যেমন থিয়েটারের আশ্রয়ে একটা বিষয় নিয়ে অনেক জায়গায় বক্তৃতা করেছি। আমি বিশ্বাস করি থিয়েটার শুধুমাত্র একটা মনোরঞ্জনকারী একটা জিনিস নয়, শুধুমাত্র সাজা গোজা নয়, শুধুমাত্র মেকআপ করে একটা পার্ট বলে হাততালি পাওয়া না। থিয়েটার কোথাও আমার বাঁচাটাকেই এক্সটেন্ডেড করে, কোথাও আমাকে বাঁচতে সাহায্য করে, আমাকে দেখতে সাহায্য করে, আমার অন্তর্দৃষ্টিকে উন্মোচিত করে থিয়েটার। যদি না করে তাহলে সেই থিয়েটারে আমার খুব আগ্রহ নেই। আমি চাই যে দর্শক আমার থিয়েটার দেখতে আসবে আর যে দর্শক থিয়েটার দেখে বেরিয়ে যাবে, সে যেন একজন পরিবর্তিত মানুষ হয়, সে যেন একজন অন্য মানুষ হয়, যিনি আজকে আমাদের কথা শুনবেন এবং যিনি আজকের কথা শেষ করবেন শোনা, তার ভেতরেও যেন কোথাও একটা অনুরণন ঘটে। তাই আমি বিশ্বাস করি থিয়েটার অবশ্যই এডুকেশন, কিন্তু অবশ্যই যে এডুকেশন আমাদের স্কুলে চলছে, যে এডুকেশন আমাদের কলেজে চলছে, এডুকেশনের নামে সেখানে তো এডুকেশনটাই হয় না। এডুকেশন যদি হয় আমাকে বিকশিত করা, তা আমার এডুকেশন কি করে? আমাকে প্রথম সংকুচিত করে, আমাকে 4টি বই পড়তে শেখায়। এমনকি গরুর রচনা লিখতে গেলেও আমাকে বই পড়ে শেখায় যে গরু কেমন দেখতে। তো আমি ছেলেপিলেকে জিজ্ঞেস করি যখন ক্লাসে পড়ায়, যে কি পড়ছে, বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়। তো আমি বললাম, হ্যাঁ রে, নামই তো বর্ষাকালে, তো বৃষ্টি হবে। তুই গরুর রচনা আবার বর্ষাকাল পড়বি কেন? বর্ষাকাল তো তাকালেই দেখা যায়, জানলা দিয়ে দেখ কেমন মেঘ করেছে। আর বর্ষাকালে কোন ফুল ফোটে সেটা লেখ, বর্ষাকালে কেমন কেমন দেখায়, মাটি কেমন হয় লেখ, বর্ষাকালে তোর কোন কবিতা গানের কথা মনে পড়ছে ওটা লেখ। এরকম 20টা কথা তুই মনে করে লিখলেই বর্ষাকালের রচনা হয়ে যায়। আমাদের এডুকেশন তো আমাদের ওই ইমাজিনেশনকে বন্ধ করে দিয়েছে। সে বলেছে শুধু মেনে চলো, মেনে চলো। এডুকেশন আসলে রাষ্ট্রকে মেনে চলার একটা উইপেন হিসেবে কাজ করে। থিয়েটার ঠিক এর উল্টো দিকে। আমাকে যখন সবাই বলে পারি না, পারো না, তুমি বাদ, তুমি সরে যাও, তুমি কেন্দ্র থেকে দূরে পরিধিতে ঠেলে দিচ্ছে, তখন থিয়েটার বলে তুমি আছো, তুমি পারো, তুমি নিশ্চয়ই পারো। তোমার ভেতরে দেখো কে লুকিয়ে আছে, তাকে খোঁজো, তোমার ভেতরে স্বপ্নটাকে খোঁজো। সে তখন আবার আমাকে পরিধি থেকে কেন্দ্রে টেনে আনে। তাই থিয়েটার। একটা খুব সুন্দর আফ্রিকান প্রবাদ আছে যে কবি সে যে জানে কোথায় জলের খোঁজ আছে। মরুভূমির দেশে যে জলের খোঁজ দিতে পারে সে কবি। আমার মনে হয় আমার থিয়েটার যেন জলের মতো হয়ে ওঠে। বাহ, বাহ। আমরা মূল আলোচনা যাওয়ার আগে আরো কয়েকটা বিষয় জেনে নেই ছোট্ট করে। সেটা হচ্ছে আপনি শ্রেণী থিয়েটার করেন, শ্রেণীকক্ষ, স্কুল থিয়েটার করেন, শিশুদেরকে নিয়ে আপনি শিশু নাট্য উৎসব করেন অন্তত পক্ষে 7 বছর থেকে। এইটা কিভাবে করেন আপনি? এই যে শ্রেণী থিয়েটার, ক্লাস থিয়েটার, বিদ্যালয় থিয়েটার। না, আমি 7 বছর ধরে শ্রেণী থিয়েটার করছি এরকম না, আমি তো পড়াচ্ছি 25 বছর ধরে। এবং না, 25 নাট্য বছর উৎসব বলছে, নাট্য উৎসব 7 বছর থেকে করি। শান্তিপুরে একটা নাট্যোৎসব করেছিলাম আমরা সমস্ত স্কুল মিলে, এবং সেটা শান্তিপুর পৌরসভা আর পৌরপতি শ্রী অজয় দে
তিনি আমাদের খুব সাপোর্ট দিয়েছিলেন। 7 বছর ধরে শান্তিপুরে যে 14টা স্কুল আছে, 14টা স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা 3 দিন ধরে একটা উৎসব করতাম। ভীষণ ভালো সে উৎসব, প্রায় হাজার হাজার বাচ্চাদের নিয়ে র্যালি হতো, প্রায় 400-500 দর্শক দেখতো, মানে নাটক দেখতো। প্রতিটা শোতে কয়েক হাজার বাচ্চারা গেট ভেঙে ফেলতো নাটক দেখবার জন্য। এরকম একটা পরিমণ্ডল করা গিয়েছিল। আর আমি যেহেতু থিয়েটার ছাড়া আর কিছুই পারি না, মানে আমার খুব থিয়েটারও যে খুব পারি তা না, কিন্তু থিয়েটার ছাড়া আমার খুব করার কিছু নেই মনে হয় আমার। তো সেক্ষেত্রে থিয়েটারটা আমি ক্লাসে যেটা পড়াই সেটা নিয়ে থিয়েটার করি। আমি ক্লাসে পড়াতে পড়াতে এক্ষুনি একটা হয়তো আঙ্কেল পজার পড়ালাম, আঙ্কেল পজার ছবি টাঙাবে দেয়ালে, টাঙাতে গিয়ে কি কেলোর কীর্তি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, হাত কেটে ফেলছে, ছবি ভেঙে যাচ্ছে। তারপরে একজনকে আঙ্কেল পজার করা হলো, তাকে চেয়ার টেবিলে উঠিয়ে দেওয়া হলো, ছবি টাঙানোর ব্যবস্থা করা হলো, সেটা নিয়ে খুব মজা হলো। হয়তো একটা পরীর গল্প পড়ালাম ইংরাজিতে, কোনো ফেয়ারি টেল, তারপরে সে পরীটা অভিনয় হলো ক্লাসের মধ্যে। তাতে ওদের কাছে পড়াটা পড়া মনে হয় না, যেটা এক্ষুনি পড়লাম সেটা বানিয়ে বানিয়ে নাটক করে মজা হলো, অ্যাক্টিভিটিস হলো, এক্সপিরিয়েন্স হয়ে যায়। এডুকেশনে বলা হয় তুমি যা দেখো সেটা ভুলে যাও খুব তাড়াতাড়ি, যা শোনো সেটাও ভুলে যাও, তুমি যেটা এক্সপিরিয়েন্স করো সেটা মনে থাকে। ফলে থিয়েটার হচ্ছে সেই জায়গা যেখানে আমি একটা বাচ্চাকে ঠেলে দিই আনন্দিত হতে, সে যেন এক্সপ্লোর করতে পারে, প্রকাশ করতে পারে নিজেকে, আর তার মধ্যে দিয়ে যে শিক্ষা সেটাই প্রকৃত শিক্ষা, নিজেকে জানার, চারপাশকে জানার। এই কাজটা আমি স্কুলে প্রায় প্রায় করি। আমাদের তোমাদের 21শে ফেব্রুয়ারি যে অত বড় অনুষ্ঠান হয়, আমাদের স্কুলেও আমরা এবার 21শে ফেব্রুয়ারি করেছি। বাচ্চারাই সেখানে সালাম বরকত সেজেছে, বাচ্চারাই সেখানে নিজেরা নাটক বানিয়েছে, 15 মিনিটের নাটক ক্লাসরুমের মধ্যেই হয়েছে, সব স্যাররা এসে বসেছেন, আমরা করেছি। এরকম প্রায় হয়। পুজোর আগে হয়তো তারা অসুর সেজে, দুর্গা সেজে অভিনয় করলো, সিংহ সেজে। হয়তো তারা ক্ষুদিরামের গল্প বললাম, ক্ষুদিরামের নাটক হয়ে গেল পরের দিন, নিজেরাই গোপ টোপ আঁকলো, নিজেরাই মাথায় একটু চকের গুঁড়ো টুড়ো দিল। এই যে জীবন, এই যে থিয়েটার নামক জিনিসটা শুধু মঞ্চে একটা জায়গায় আটকে না, থিয়েটার আসলে আমার জীবনেরই একটা জায়গা। তো সেইটা আমি প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করি নিজের জীবনে, আর ওইটাই চালিত করার চেষ্টা করি যে যেখানে যায়, যখন যেখানে পৌঁছয় সেখানে সেই বোধটাই চালিত করি। খুব চমৎকার করে বললেন দাদা। দোলা চৌধুরী লিখেছেন, শুরুর কথায় থিয়েটারকে এমন জীবন দর্শনের সাথে একাত্ম করার ভাবনাটা মুগ্ধ করলো। সঙ্গে আছে আমি সুশান্ত হালদার। সুশান্ত আমার বন্ধু কৃষ্ণনগর, খুব ভালো ডিরেক্টর। জি জি। দাদা লিখেছেন, বর্তমান বাংলা থিয়েটারের অন্যতম ব্যক্তিত্ব বন্ধুবর কৌশিক চট্টোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ দর্পণ থিয়েটারকে এবার এমন যথার্থ আয়োজন করার জন্য। সঙ্গে আছে ওনার থেকে আপনার বাড়ি 12 কিলোমিটার দূরে। 18 কিলোমিটার। যাই হোক, 6 কিলোমিটার বিয়ে করেছি আমি। আচ্ছা, আপনার স্কুল থিয়েটার, শ্রেণী থিয়েটার কেন বললাম দাদা, আমি খুব মজা পেয়েছি এই জায়গাতে। জাপানে আমি যেটুকু জানি, আপনি আরো ভালো বলতে পারবেন, জাপানের শিশুদের প্রথম শিল্প চর্চা শুরু হয় থিয়েটার দিয়ে। ঠিক এইভাবে যখন আমি দেখি আপনার এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুর জীবন শিল্প চর্চা শুরু হচ্ছে থিয়েটার দিয়ে, আমি দুইটাকে কানেক্ট করে উৎফুল্লিত হই। এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি আরেকটা, এখন আমরা একটা কষ্টের জায়গায় যাচ্ছি। অনেক দেশেই, সুইডেন বলো, আরো অনেক দেশেই সেখানে থিয়েটারটা একটা মাধ্যম এডুকেশনের, তাই না? শুধু জাপানই নয়, পৃথিবীর অনেক উন্নত দেশে আছে। ধন্যবাদ। আমি আরেকটা দুঃখের খবর কথা বলে তারপরে চলে যাবো মূল আলোচনায়। সেটা হচ্ছে নাট্য কোজাগরি, এই সম্পর্কে যদি কিছু বলতেন। এই বছরটা খুব দুঃখের আমাদের জন্য। কোজাগরি শব্দটা নিয়ে আমার একটা নাটক আছে, আমার একটা খুব নাম করা প্রোডাকশনের নাম কোজাগরি। এটা আমরা বাংলাদেশের ঢাকাতেও করে এসেছি গতবার গঙ্গা যমুনা উৎসব। আর আমাদের একটা অনুষ্ঠান আছে শান্তিপুর সাংস্কৃতিকের, আমাদের একমাত্র সারা বছরের বড় অনুষ্ঠান, যেটার জন্য আমরা সারা বছর তাকিয়ে থাকি, সেটা হচ্ছে নাট্য কোজাগরি। কোজাগরি কথাটার মানে হচ্ছে কি জেগে আছে। তো আমাদের মনে হয়েছিল এই সময়ে কাউকে না কাউকে তো জেগে থাকতে হয়, তাই আমরা একটা সারা রাতের অনুষ্ঠান করেছিলাম। এবং অনুষ্ঠানটার উদ্দীপনা আমরা পেয়েছিলাম বিভাসদার নাট্য স্বপ্ন গল্প থেকে। তারপরে
বোধহয় 2 সালে আমরা এটা শুরু করি, টানা 18 বছর ধরে এটা চলে। এই বছর নাট্য কোজাগরী হতে পারেনি, কারণ আমাদের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেছিল। এবং যেসব বন্ধুরা নাট্য কোজাগরীতে আসেন তারা জানেন, রাত্রি 8টার সময় আমাদের একটা ঘন্টা পড়ে মাঠ জুড়ে, হল জুড়ে আমাদের যে একমাত্র প্রদর্শনশালা শান্তিপুর পাবলিক লাইব্রেরি হল, সেইখানে অনুষ্ঠান শুরু হয়। ভোর 5টা পর্যন্ত অনুষ্ঠান চলে, রাত্রির গভীরেও অনুষ্ঠান চলতে থাকে। ওখানেই খাওয়া দাওয়া হয়, ওখানে সারা রাত ছবি আঁকা হয়, সারা রাত কবিতা লেখা হয়, সঙ্গে একের পর এক অনুষ্ঠান হয়। তো আমাদের বাংলাদেশ থেকে সামিমা এসছিল অভিনয় করতে, সাইক সিদ্দিকী এসছিল অভিনয় করতে আমাদের এখানে। অনেকবারই আমাদের অনেক বন্ধুরা এসছেন, সারা পশ্চিমবঙ্গ থেকে লোকজন আসেন রাত্রিরে। এবং সারা রাতের অনুষ্ঠানের জন্য যত কার্ড বানাই আমরা, আমাদের কোনো টিকিট থাকে না, ওপেন টু অল, সেই কার্ড আমরা 2 মাস ধরে হাতে তৈরি করি। যেসব স্মারক দেয়া হয় সেগুলো আমরা হাতে তৈরি করি। এখন তো চিঠি লেখা উঠে গেছে, আমরা প্রায় 500-র উপরে পোস্ট কার্ড লিখি এই নাট্য কোজাগরীর জন্য। এবং চিঠিগুলো লিখে দেন যারা, তারা কেউ নাটক করেন না আমাদের সঙ্গে, হয়তো কোনো দোকানদার, কোনো গৃহবধূ, হয়তো আমাদের কোনো বন্ধুর মা, তাকে বলি আপনি 10টা চিঠি লিখে দিন। সেও কোথাও আমার থিয়েটারটার সঙ্গে জুড়তে যায়। সেই চিঠিটা হয়তো পৌঁছে যায় বোম্বেতে, দিল্লিতে, ওপার বাংলায়, কিংবা এখানে। এইরকম করে সার্বিকভাবে একটা কমিউনিটি থিয়েটারের একটা চেষ্টা নাট্য কোজাগরী। ফলে নাট্য কোজাগরী শুধুমাত্র একটা বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠান না, প্রতি বছর 27শে মার্চ হয়। নাট্য কোজাগরী সত্যি সত্যি একটা উদযাপন, থিয়েটার নামক মাধ্যমটিকে নিয়ে, শিল্পকে নিয়ে জীবনের উদযাপন, একই সঙ্গে সচেতন থাকা। কে জেগে আছে? আমরা জেগে আছি অসময়, এটুকুনি বলবার। এইবার হতে পারে নাট্য কোজাগরী, এবং প্রত্যেকবার আমাদের একটা বিরাট র্যালি হয়। এইবার যেহেতু লকডাউন ছিল, আমাদের দলের অভিনেত্রী রাত্রি একা র্যালি করে, ও একা হাঁটতে থাকে। এবং এই বছরও রাত 8টার সময় ঘন্টা পরে আমাদের দলের ঘরে আমরা 5-6 জন বসে স্মৃতিচারণ করি নাট্য কোজাগরীর পুরনো ফাইলগুলোকে সাজিয়ে। এইভাবে এই বছরের নাট্য কোজাগরী হয় আমাদের ঘরের মধ্যে। এই জন্য বললাম দাদা, দুঃখের একটা কথা, দুঃখের কাহিনী, এই জন্য বলেছিলাম আমি। এবার হয়নি, আবার হবে, অবশ্যই হবে। এখন আমরা মহাভারত নিয়ে আলাপ করব, যেখানে আপনি, এটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা আমরা আলাপ করব। চন্দ্রগুপ্ত নিয়ে আলোচনা করব, আমরা কোজাগরী নিয়ে আলাপ করব, অনেক বিষয় নিয়ে আলাপ করব। চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, নাট্য নির্দেশনা। এই বিষয়ে আপনার যদি কিছু আপনি যদি বলেন, নাট্য নির্দেশনা বিষয়টা আসলে কি এবং আজকের থিয়েটারের গুরুত্ব কি একাডেমিক? এই নাট্য নির্দেশক বা ডিরেক্টর, এটা কিন্তু থিয়েটারের একটা নতুন টার্ম। নতুন টার্ম মানে হয়তো কয়েকশো বছরের টার্ম, কিন্তু থিয়েটারের ইতিহাস তো হাজার হাজার বছরের। থিয়েটারের ইতিহাসে ডিরেক্টর কখনো ছিল না। একটা সময় তুমি দেখবে গ্রিক থিয়েটারে বা আমাদের সংস্কৃত থিয়েটারে প্লে রাইট যিনি লিখছেন, নাটককার, তিনি সর্বেসর্বা। তারপরে একটা সময় আমরা দেখলাম অ্যাক্টররাই সর্বসর্বা হয়ে উঠলো। তারও অনেক পরে থিয়েটারের ইতিহাসে এই নাট্য নির্দেশক এলেন। যখন মনে হলো সবাইকে একটুখানি একটা সুতোই বাঁধার দরকার, তখন নাট্য নির্দেশকের জন্ম। এবং এই নির্দেশক ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এই কারণে যে তিনি আসলে কিছুই করেন না। কিন্তু ধরুন, নির্দেশক সাধারণত নাটক লেখেন না, তিনি সাধারণত অভিনয় করেন না, তিনি আলো করেন না, তিনি মঞ্চসজ্জা করেন না, তিনি মেকআপ করেন না, তিনি ফাইট কম্পোজ করেন না, সাউন্ড অপারেট করেন না। তাহলে একটা লোক যে কিছুই করে না থিয়েটার নামক কাণ্ডটিতে, কিন্তু সেই লোকটি একটা প্রিজমের মতো মাঝখানে দাঁড়িয়ে থাকে, এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। এবং আমি দীর্ঘদিন ধরে আমার পড়াশোনায়, চর্চায়, আজও এই নির্দেশনা কাজটিকে ছুঁতে চেয়েছি, বুঝতে চেয়েছি। এবং আমার যতগুলো সত্তা আছে, নাটক লেখার সত্তা, অভিনয়ের সত্তা, নির্দেশনার সত্তা, প্রশিক্ষকের সত্তা, বক্তার সত্তা, তাতে এই নির্দেশনার সত্তাটা আমার খুব পছন্দ। এবং আমার মনে হয় আমি বোধহয় এই বিষয়টা একটু একটু পারি, মানে খুব বেশি না, কিন্তু সামান্য হলেও আমি নির্দেশনাটা একটু একটু পারি। মানে কেমন করে একটা লিখিত টেক্সট কেমন করে থিয়েটারের ভাষায় রূপান্তরিত হয়, কেমন করে একটা লিখিত ভাষা কেমন করে মঞ্চ ভাষায় রূপান্তরিত হয়,
সেটা একটা অসাধারণ জার্নি, এবং এই জার্নিটা ঠিক করে রাখা যায় না। মানে একটা সময় আমি যখন ডিরেকশন করতাম, আমি তো ছবি টবি এঁকে নিয়ে যেতাম, এরকম কম্পোজিশন হবে, ইত্যাদি ইত্যাদি, এরকম হবে। পরবর্তীকালে যখন আমি নির্দেশনা করি, বা এখন আমি যেভাবে নির্দেশনা করতে অভ্যস্ত, তাতে আমি প্রায় চেষ্টা করি শূন্য মাথায় থাকবার, কারণ আমি জানি না। পিটার ব্রুকের একটা খুব সুন্দর কথা আছে। পিটার ব্রুক বলেছিলেন, নির্দেশক কে বলতো? নির্দেশক হচ্ছে সে যে অনেক লোককে নিয়ে একটা পাহাড় দেখতে বেরিয়েছে, কিন্তু রাস্তাঘাট কিচ্ছু চেনে না। সবাইকে বলেতে যাবি, একটা মজা হবে, চল চল আমরা খুঁজে দেখি, হয়তো এইখান দিয়ে গেলে পথ পাবো, ওইখান দিয়ে গেলে পথ পাবো, অনেকটা গিয়ে হয়তো আবার ফিরে আসবো, কিন্তু আমি জানি না, আমার কাছে রেডিমেড উত্তর নেই। কেমন করে অভিনয় করতে হয় আমি তাকে শেখাতে পারবো না, সেটা শিক্ষকের কাজ। কিন্তু আমি নির্দেশক হিসেবে তার জন্য একটা সেফ অ্যাটমসফিয়ার তৈরি করতে পারি, যেখানে সে নিজেকে খুলে প্রকাশ করতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নির্দেশকরা একটা পাওয়ার প্লে তৈরি করেন, নির্দেশকরা সবকিছু আটকাতে আরম্ভ করেন, সমস্ত প্রকাশকে বন্ধ করতে আরম্ভ করেন। কিন্তু কাজটা হওয়া উচিত ছিল ঠিকই বিকাশ, উচিত ছিল মুখগুলোকে খুলে দেওয়ার, খেলার মতো করে তাদেরকে ঠেলে দেওয়ার, সেই ফার্স্ট ফ্লাইটের পাখিটার উঠতে শেখাবার মতো তাদেরকে আনসেপ করা, এটা নির্দেশকের কাজ। কিন্তু নির্দেশকরা অনেক সময় মনে করেন যে তারা সব জানেন, তারা সব বোঝেন, তারা যা বলবেন সেটা করতে হবে, আমি যা বলছি তাই করো। তখন আমার মনে হয় নির্দেশক শোনার যে প্রাণ বস্তুটা, সেটা বোধহয় কোথাও মুশকিলে পড়ে। হ্যাঁ, নির্দেশক নিশ্চয়ই সিদ্ধান্ত নেন, হ্যাঁ বা না বলেন। নির্দেশকের দুটো কাজ, একটা হচ্ছে হ্যাঁ বা না বলেন, আর একটা পুরো দলটাকে সে চালিত করে একটা নির্দিষ্ট ডিরেকশনে, তাই সে ডিরেক্টর। কিন্তু তার কাছে যদি ডিরেকশনটা ক্লিয়ার না হয়, তাহলে সেটা তখন পাওয়ার প্লে হয়, তখন অক্ষমের অনুকরণ হয়, তখন ডিরেক্টরশিপটা ডিক্টেটরশিপ হয়ে যায়, তখন বিকাশ আটকে যায়। আমার কাছে এই নির্দেশনার খুব একটা আনন্দ নেই। আমি চাই, আমি বিশ্বাস করি একজন নির্দেশক একা একটা নাটক সম্পূর্ণ ভালো করতে পারেন না, অনেকে মিলে তাকে লিডার বানায়। তিনি অনেকটা অর্কেস্ট্রার সেই পরিচালকের মতো, যিনি বাটন নাড়ান কিন্তু বাজায় অন্য সকলে মিলে। এইটা হচ্ছে নির্দেশকের কাজ। এটাকে বিশ্বাস করি, আমি নির্দেশনা করি, আমার নিজস্ব কিছু পদ্ধতিতে আমি চেষ্টা করি কাজ করার। সেগুলো তোমার প্রশ্ন অনুযায়ী আমি উত্তর দেব। এইখান থেকে আমি প্রশ্নটা করেই ফেলি। একজন নির্দেশকের, আমরা বলি অ্যাক্টরের প্রস্তুতি, অভিনেতার প্রস্তুতি বলি, অভিনেতার চরিত্র নির্মাণ বলি, এবং এটা একাডেমিক ভাবে বলি। সেইখানে আপনার কাছে আবার প্রশ্ন হচ্ছে, একজন নির্দেশকের আসলে কিভাবে প্রস্তুতি নিতে হয়, এবং আপনি একজন নির্দেশক হিসাবে কিভাবে আপনি প্রস্তুতি নেন? আসলে আমার যেটা বলবার, তুমি বললে খুব ভালো করলে। অ্যান বোগার্ট, বিখ্যাত আমেরিকান ডিরেক্টর, তার একটা বিখ্যাত বই আছে, বইটার নাম ডিরেক্টর প্রিপেয়ার্স। স্তানিস্লাভস্কির বইটার নাম যেমন অ্যাক্টর প্রিপেয়ার্স, অ্যান বোগার্টের বইটার নাম ডিরেক্টর প্রিপেয়ার্স। ওটা আমাদের বন্ধুরা যারা দেখছেন অনেকেই পড়েছেন হয়তো, তবু তারা যারা যারা পড়েননি, নতুন ছাত্ররা, তারা যেন খুঁজে দেখে, ইন্টারেস্টিং একটা বই। আমার মনে হয় নির্দেশকের প্রস্তুতিটা আলাদা করে, একটা টেকনিক্যাল প্রস্তুতি। তাকে ভালো অভিনেতা না হলেও হয় নির্দেশককে, তাকে ভালো মঞ্চস্থপতি না হলেও হয়, তাকে ভালো লাইট ডিজাইনার না হলেও হয়, তাকে বড় মিউজিক ডিরেক্টর না হলেও হয়, কিন্তু একজন নির্দেশককে অভিনয় কি, কেন, এটা বুঝতে হয়। তাকে আলো বুঝতে হয়, তাকে সঙ্গীত বুঝতে হয়, মঞ্চ বুঝতে হয়, আর সবার উপরে তাকে জীবনকে বুঝতে হয়। একজন নির্দেশক আসলে কি করেন? তিনি একটা টেক্সটকে, একটা টেক্সট মানে তুমি জানো যে টেক্সটের অনেক রকমের মানে হতে পারে, তাই না? আমি যে তোমার সঙ্গে কথা বলছি, এই যে অনেক রকম মানে হতে পারে, যখনই বললাম তখন তোমার কাছে একরকম মানে হলো, ওর কাছে একরকম মানে হলো, তার রকম মানে হলো। যে কোনো কথা আমি যদি বলি, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এই যে লাইন কটা, এটা শুনে একটা পাখির ওড়া বলে কেউ বুঝতে পারে। আমি সম্প্রতি ঘরে আমার একটা ওয়ার্কশপ শেষ করলাম, তো সেখানে 14 জন ছেলে মেয়ে
এই লাইনগুলো 14টা নাটক তৈরি করলো, 14 রকম করে তারা ইন্টারপ্রিট করলো এই লাইনগুলোকে। কারোর কাছে সমসাময়িক সময় উঠে এলো, ভায়োলেন্সের সময়, কারোর কাছে হতাশা উঠে এলো, কারোর কাছে তার নারী হতে চাওয়ার যে বাসনা সেটা উঠে এলো, এই একই টেক্সট থেকে। তো নির্দেশক নিজেকে একটা প্রিজমের মতো করে তৈরি করবেন, যে তার মধ্যে দিয়ে সাদা আলো আসলে যেন বিচ্ছুরিত হয়ে পড়ে। নির্দেশক হচ্ছেন সেই মাপক যার মধ্যে দিয়ে আলোটাকে পাস করতে হয়। ফলত নির্দেশকের প্রস্তুতিটা আসলে জীবনের প্রস্তুতি। নির্দেশককে যদি রাজনৈতিক বোধ না থাকে, তার যদি সামাজিক বোধ না থাকে, তার যদি টেকনিক্যাল জ্ঞান না থাকে মঞ্চ সম্পর্কে, এবং থিয়েটার আর্টস বিষয়ে তার যদি প্রস্তুতি না থাকে, তার পক্ষে নির্দেশক না দেয়াটা বেশ ঝামেলা হয়ে যায় বলে আমার মনে হয়, শক্ত হয়ে যায়। তখন নির্দেশক আসলে জীবনকেই প্রকাশ করেন। তাই আমার এক কথায় বলতে গেলে নির্দেশকের প্রস্তুতি আসলে তার জীবনকে দেখার প্রস্তুতি, জীবনকে ব্যাখ্যা করতে পারার প্রস্তুতি। সেটাই তিনি করেন তার নাটকের মধ্যে দিয়ে। একটা কথা আমরা প্রায়শ শুনি, সেটা হচ্ছে আপনার নাটক দেখার পরে, ঠিক আছে এখানে তো আমরা নাট্যকার একটা ফিলোসফি পেলাম। নাট্যকারের, ঠিক আছে বলো, ওকে। নাট্যকারের ফিলোসফি এখানে আছে, দর্শন আছে। নির্দেশকের তার দর্শনটা কি, এখানে ফিলোসফিটা কি? এই যে নির্দেশকের ফিলোসফি বলা হয়, নির্দেশকের দর্শন, এই বিষয়টা আসলে কি? আমরা কি কি ফিলোসফি একটা প্রোডাকশন, তার কি ফিলোসফি? নাটককার যখন একজন মানুষ, তিনি যখন একটা নাটক লিখছেন, তিনি তার জীবন দেখছেন যেমন করে সেটা লিখছেন। ঠিক একইভাবে একজন নির্দেশক যখন সেই নাটকটাকে নির্দেশনা দিচ্ছেন, তিনি শুধু নাটককারের টিকাকার নন। ফলে তাকে শুধু নাটককার যা লিখেছেন সেটাই মঞ্চের ভাষাতে বলে দিতে হবে তার কোনো মানে নেই। তিনি সামথিং অ্যাড করেন সেখানে, সেটা তিনি ডায়লগ অ্যাড নাও করতে পারেন, কিন্তু নির্দেশক এমন করে একটা নাটককে সাজান যাতে তার মনোচ্ছবিটা বেরিয়ে আসে। যেমন ধরো আমি বলছি, আমরা বলি পিটার ব্রুকের মহাভারত, অনেকেই মহাভারত করেছেন, কিন্তু পিটার ব্রুক যখন মহাভারত করে সেটা পিটার ব্রুকের মহাভারত। অনেকেই পথের পাঁচালী করতে পারেন, কিন্তু সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। আমরা যখন বলবো যে চারুলতা, সত্যজিতের চারুলতা। তিনি আমি যখন রথের রশ্মি করি রবীন্দ্রনাথের, তো তখন একটি কাগজে লেখা হয়েছিল, একজন লিখেছিলেন এটা রবীন্দ্রনাথের রথের রশ্মি না, কৌশিকের রথের রশ্মি। তাই বলেছিলাম তাই তো হবে। লোকে যেমন বলে সত্যজিতের চারুলতা, আমি তো রবীন্দ্রনাথের রথের রশ্মি আমার আধার, কিন্তু তাকে নিয়ে তো আমি আজকের সময় কি করতে চাইছি। আমি যে সময় রথের রশ্মি করছি সেই সময় আমার দেশে একটা ভয়ঙ্কর টালমাটাল অবস্থায় চলছে। আমি যে সময় রথের রশ্মি করছি সেই সময় পুঁজিপতিরা, বেনিয়ারা সবার সামনে রাজনীতিকে কন্ট্রোল করছে। আর কবে রবীন্দ্রনাথ 100 বছর আগে লিখেছেন, সামনে থাকে বেনে, পেছনে থাকে রাজা। আমি যখন যে সময় রবীন্দ্রনাথ করছি সেই সময় আমি তখন রথের রশিকে অন্যরকম করে সাজাচ্ছি। আমার রথের রশিতে কোনো বড় রথ নেই, রথের চাকা নেই, আমার একটা পিরামিড স্ট্রাকচার আছে, অনেক সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি বারবার আমার নাটকে ঘুরে ঘুরে আসে, এবং সেখানে একটা সময় সবটাকে ভেঙে তছনছ করে দেয় মঞ্চের উপরে, সব সিঁড়িগুলো খুলে ফেলা হয়। সেখানে একটা মহাকাল বলে আমি একটা ক্যারেক্টারকে আনি, আমার ছেলে তখন ছোট অভিনয় করতো, যে ওখানে বসে শুধু ডুগডুগি বাজায়, যে শাঁখ বাজায়, যে শুধু ডাক দেয় শূদ্র জাগরণের জন্য, মানুষের জাগরণের। তারপরে যখন শূদ্ররা জেগে ওঠে, কবি গান গায়, সব জয় হয়ে গেছে, তারপর দেখা যায় শূদ্ররাই ধনপতিদের মুখোশটা পরে নেয়, তারা সৈন্যদের অস্ত্রটা হাতে ধরে নেয়, তারা গিয়ে কবিকে অ্যারেস্ট করে, তারপর আবার এই ভাঙা সিঁড়িগুলোকে জুড়ে আবার সেই পিরামিডটা তৈরি করে দেয়। এবার আমাকে একজন বলে এইসব তো রবীন্দ্রনাথ নাটকে লেখেননি। আমরা লেখেননি বলেই তো আমি করেছি, কারণ একজন ডিরেক্টরের কাজ শুধুমাত্র নাটককারের টিকাকার হওয়া না। নাটককার যেগুলো লিখতে পারেননি, লিখতে গিয়ে ভুলে গেছেন বা প্রকাশ করতে পারেননি, সেইটাকে খুঁজে বার করা ডিরেক্টরের কাজ। কি লেখা আছে ওই সাদা জায়গাটায় যেখানে লেখা নেই আসলে। কিন্তু রবীন্দ্রনাথই বলেছেন একদিন শুরু হবে উল্টো রথের পালা, তখন ওরা বিশ্বাস করবে রথে রথী নেই কেউ। এই যে উল্টো রথের পালা রবীন্দ্রনাথ বলে গেলেন, সেইটা আমার কাছে ইমাজিনেশনে এইভাবে এলো। আমি যখন অচলায়তন করি তখন আমি সেই সময়, যে সময় অচলায়তন করছি দম বন্ধ করা অবস্থা, সেই সময়টাকেই প্রকাশ করার চেষ্টা করি। আমি যখন যৌতুকগৃহ করি তখন আমার দম বন্ধ করা অবস্থাটাকেই প্রকাশ করি। আমি যখন চন্দ্রগুপ্ত করি, কোজাগরি করি, তখন আমি তো শুধু ডিএল রায়ের চন্দ্রগুপ্ত করছি না,
আমি জীবনকে যেমন করে দেখি, ভালোবাসাকে যেমন করে দেখি, ক্ষমতাকে যেমন করে দেখি, আনুগত্যকে যেমন করে দেখি, দম্ভকে যেমন করে দেখি, সেগুলোই প্রকাশ করতে চেয়েছি। সেইখানে নির্দেশকের ফিলোসফি প্রকাশ পায়। না হলে শুধুমাত্র নির্দেশক নাটককারের টিকাকার আমি মনে করি না। তাই আমি যে কোনো নাটককারের নাটক করার সময় এটা এডিট করি, কাটি, সাজাই। রবীন্দ্রনাথকেও আমি এডিট করি, আমার মতো করে করি। আমি সম্প্রতি বিসর্জনকে এডিট করেছি, এখনো প্রোডাকশন করিনি, কিন্তু বিসর্জন আমার খুব প্রিয় একটা টেক্সট। কিন্তু আমি নতুন করে বিসর্জনকে দেখেছি, আমি নতুন কথা একটাও যোগ করিনি, কিন্তু আমি শুধু কাটা ছেঁড়া অপারেশন করেছি, যাতে বিসর্জন আমার কাছে এই সময়ের একটা দলিল হয়ে ওঠে। এইটুকু। এখানে একটা প্রশ্ন, এইখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে দাদা, সেটা হচ্ছে আপনি নির্দেশক, আপনি নাট্যকারও কিন্তু। এখানে একটা আছে, একটা দুই ধরনের মত আছে। একটা মত হচ্ছে যে নির্দেশক তার ফিলোসফিক্যাল জায়গা থেকে, তার দার্শনিক জায়গা থেকে উনি নাটক এডিট করতে পারবেন। আরেক পক্ষ বলেন যে না, নাট্যকার যে নাটক লিখেছেন সেটা তারই নাটক, এটা নির্দেশক এডিট করতে পারবেন না। যদি আপনার যদি মনে হয় যে এটা আপনার ফিলোসফির সাথে, আপনার দর্শনের সাথে নাটক যায় না, আপনি সেটা করবেন না। কিন্তু যেহেতু নাট্যকারের সৃষ্টি, আপনি ওই জায়গায় টাচ করতে পারবেন না, সংলাপের জায়গায়, গঠনের জায়গায়, নির্দেশনের জায়গায়। এই বিষয়ে আপনার আপনার মতামত আমরা একটা পেলাম যে নির্দেশক হিসেবে আপনি মনে করেন যে আপনি এডিট করছেন। এখন যদি আমি নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করি, এই যে নির্দেশক যে এডিট করছেন, সেটাকে নাট্যকার হিসেবে আপনি অ্যালাউ করেন কিনা, বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, দুটো কথা বলার। এক নম্বর হচ্ছে আমাদের নির্দেশনার শাস্ত্রে একটা তত্ত্ব কথা আছে। সেই তত্ত্ব কথাটা হচ্ছে প্রত্যেক নাটককার বেশি লেখেন, এমনকি শেক্সপিয়ারও। এটা একটা কোটেশন, আমাদের লেসন একটা নির্দেশকদের। প্রত্যেক নাটককার বেশি লেখেন, এমনকি শেক্সপিয়ারও। স্তানিস্লাভস্কি যখন শেক্সপিয়ার করছেন তখন কেটে উড়িয়ে দিয়েছেন অনেক স্তানিস্লাভস্কি। আমি যখন কোনো নাটক করি, আমার নিজের লেখা নাটক করি, সেখানেও আমি কাটছাট করতে থাকি। আমার একাধিক নাটক হচ্ছে যেখানে দৃশ্যের পর দৃশ্য বাদ দিয়ে দিয়েছি, আমি করিনি। সেই নাটক একরকম শেষ করেছিলাম, নির্দেশনা করতে গিয়ে আরেক রকম করে শেষ করেছি। আবার আমার নাটক যখন অন্যরা করেছে, তারা আমার নাটক নিয়ে এডিট করেছে, আমার নাটককে অন্যভাবে ইন্টারপ্রেট করেছে। এটা আমি একমত হতে না পারি, কিন্তু আমি বাধা দিইনি কখনো। আমি হয়তো বলেছি তুমি যেভাবে শেষ করেছো তাতে আমার শেষটাই ভালো ছিল, আমার মত তোমার এই শেষটাতে প্রকাশ পাচ্ছে না আমার মতটা, কিন্তু আমি তাকে বলিনি যে তুমি এটা করতে পারবে না। এখন দুরকম ভাবে এডিট হয়, জানো তো। একটা হচ্ছে আমি নাটককারের নাটকটা করছি কেন, আমি রবীন্দ্রনাথকে এডিট করছি মানে আমি রবীন্দ্রনাথের চেয়ে বেটার নাটককার, বেটার বুঝি, এরকম না। আমি রবীন্দ্রনাথকে আমার ভেতরে আত্মীকরণ করতে চাইছি। আমি যখন দ্বিজেন্দ্রলাল রায় করছি, রবীন্দ্রনাথ করছি, তখন সেই নাটকটা বাচ্ছি কেন? ওই নাটকটা তো কোথাও আমার সঙ্গে মিলেছে বলেই বাচ্ছি। যদি না মিলতো তাহলে তো নাটকটা আমি করতাম না। আমি যে কথাটা বলতে চাইছি এই সময়, সেইটা রবীন্দ্রনাথে আমি অতলায়তনে পারছি কি, ডিএল রায়ের চন্দ্রগুপ্ততে পারছি, তাই ওটা করছি আমি। কিন্তু করতে গিয়ে আমার মনে হয়েছে 100 বছর আগে লেখার ভাষা শৈলী এখনকার ভাষা শৈলীর সঙ্গে মিলছে না কোথাও। আমার মনে হয়েছে এইখানটা অনেক বেশি বেশি, এটা আজকের সময় আর দরকার নেই কথাটা বলা। কিংবা আমার মনে হয়েছে এটা ভিজুয়ালি বলে দেওয়া যায়, এটা ডায়লগে বলার দরকার নেই, তাই আমি এডিট করছি। অর্থাৎ তার সঙ্গে মিলিয়ে তার মত এবং পথের সঙ্গে একটা আত্মীকরণ করে নতুন একটা সত্যে পৌঁছবার জন্য এডিট করা। আর একটা হচ্ছে আমি পারছি না বলে কেটে দাও, আর একটা হচ্ছে আমার ক্ষমতার জায়গা থেকে কেটে দাও। আমি এই দ্বিতীয়টার সঙ্গে একমত নয়। আমি পারছি না বলে রবীন্দ্রনাথের সংলাপ উচ্চারণ করতে পারবো না তাই এডিট করে দিচ্ছি, এটা না। আমি রবীন্দ্রনাথের সংলাপটা এমন করে বলতে চাইছি, কিংবা আগের কথাটা পরে বললে তার অভিঘাত এমন করে পাল্টে যাচ্ছে আমার, তাতে আমার নতুন করে বলতে শুরু হচ্ছে। যেমন রথের রশি নাটকে কোনো গান নেই, তুমি জানো। আমার মাস্টার মশাই প্রখ্যাত সাহিত্যিক, প্রাবন্ধিক, বাংলার বিখ্যাত সারস্বত মানুষ হচ্ছেন সুধীর চক্রবর্তী। তা আমি স্যারের কাছে গেলাম যে স্যার আমি তো গান চাইছি এখানে। তো স্যার বসে বসে আমাকে 5টা গান বেছে দিয়েছিলেন রথের রশিতে লাগাবার জন্য। তো রবীন্দ্রনাথ গান লেখেননি। আর রবীন্দ্রনাথ নিজের নাটকই বারবার এডিট করেছেন, রবীন্দ্রনাথ বারবার ডাকঘর করেছেন, বারবার এডিট করেছেন। রবীন্দ্রনাথ কবে পিসি মশাইকে পিসিমা করবেন আর কখন দইওয়ালাকে দইওয়ালি করবেন সব প্ল্যান রেডি হয়ে গেছে। কখন মঞ্চে বসে বসেই গান লিখে দিতেন সেসব তো ডাকঘরের ইতিহাস পড়লেই জানা যায়। ফলত এডিটিংটা
নির্দেশকের করতে হয়, কারণ তিনি একটা পারফরমেন্স টেক্সট তৈরি করতে করতে যাচ্ছেন। তার মানে এই নয় যে নাটককারকে অশ্রদ্ধা করছি আমি, আমি তার মধ্যে দিয়ে আসলে আমাকে খুঁজছি, আর আমাকে প্রকাশ করার জন্যই শিল্প। আপনি অভিনেতা, নির্দেশক, নাট্যকার, তিনটা পরিচয় যদি আমি ধরি প্রসেনিয়ামে বা নাটক থিয়েটারে, এই তিনটা পরিচয়ের যখন আপনি নাট্যকার, অভিনেতা, নির্দেশক, মানুষ একজন, তিনটা পরিচয়, সেই সময় কিন্তু দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়। যদি হয়, সেইটা আপনি কিভাবে সেটা সমাধানটা করেন? আন্ডারস্ট্যান্ডিং তিনজনের সাথে কিভাবে আপনি আন্ডারস্ট্যান্ডিং এ আসেন? আপনার প্রসেসটা কি? প্রথম কথা হচ্ছে নাটককারের সঙ্গে বললাম, যখন লেখা হয়ে গেল লিখছি তখন আমি নাটককারী। তারপর যখন সেই টেক্সটটা নিয়ে আমি যাচ্ছি আমার নাটক নিয়ে, তখন সেখানে আমার নির্দেশক সত্তা বড়। তখন আমার মনে হচ্ছে কৌশিক এই জায়গাটা বেশি লিখেছে, কৌশিক এই কথাটা দরকার না, কৌশিক এই কথাটা বলতে পারেনি, প্রকাশ করতে পারেনি, ওটাকে আমাকে ঢাকতে হবে, ওইটাকে আমাকে মেকআপ করতে হবে, কৌশিক যেটা বলতে পারেনি ওটাকে যোগ করতে হবে। তখন নির্দেশকের সঙ্গে একটা দ্বান্দ্বিক জায়গা তো তৈরি হয়। ঠিক একইভাবে অ্যাক্টর হিসেবে আমার নিজের, আমি অভিনয় খুব কম করেছি, মানে খুব বেছে বেছে কিছু কিছু নাটকে অভিনয় করেছি। আমার অভিনয় করতে বরঞ্চ এখন ভাল লাগছে, এই মধ্য বয়সে এসে আমি অভিনয়টাকে আবার এনজয় করছি। কিন্তু আমি খুব ভালো অভিনেতা এটা আমি মনে করি না। অনেকেই বলেন যে তোমার পার্ট ভালো হয়েছে, অভিনয় ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি অতটা ভালো অভিনেতা নই। আমি অভিনেতা হিসেবে বেশ নার্ভাস, আর সেখানে ডিরেক্টর, আমি যখন অন্যকে সাহায্য করি অভিনয় করতে সেটা বরঞ্চ অনেক ভালো পারি। আমি কৌশিককে সাহায্য করতে গেলে একটু মুশকিল হয়, কারণ কৌশিকের অভিনয় সত্তা আর নির্দেশক সত্তার মধ্যে একটা গন্ডগোল বাঁধে প্রায় প্রায়। কিন্তু তবু আমার সুবিধে হয়, যেহেতু একই সত্তা, অন্যকে বোঝাতে যতটা পরিশ্রম করতে হয় আমার নিজেকে বোঝাতে অত পরিশ্রম করতে হয় না। অথচ একটা দ্বান্দ্বিক জায়গা আছেই, একই সঙ্গে সহমর্মিতাও আছে। যেহেতু একই দেহে বাস করি, আমার অন্য সত্তাগুলোকেও আমি কাঁধে হাত রাখি মাঝে মাঝে, কখনো কানও মলি, কখনো কাঁধে হাত রাখি, এইভাবেই চলে। মানে না, আপনার সহমর্মিতার জায়গা আমার আলোচ্য বিষয় না। আমি জানতে চাচ্ছি, এই যে তিনজনের যে লড়াইটা হয়, এই লড়াই থেকে আপনি উত্তরণের প্রসেসটা কি? যদি আমি কখনো, আমি তো মানে আমি জানি না, আমি বলছি আমাদের এখন যারা কাজ করছে এদের মধ্যে অনেকেই আছে নাটক লিখেন, নির্দেশনা দেন, অভিনয় করেন, অনেকেই আছেন। আপনার এই প্রসেসটা হয়তো তাকে সাহায্য করতে পারে যে এই অবস্থা থেকে বেচারা রেহাই পাবে কিভাবে। না, আমি বলছি যারা অভিনয় তিনটেতেই করছেন, করা যাবে না তা না, যদি তিনজনের তিনটেই পারেন তাহলে করতে পারেন। আমি যেমন যত নাটক লিখেছি আমি তার বেশিরভাগই আমি অভিনয় করিনি, কারণ আমার মনে হচ্ছে এই চরিত্রটা আমার করার মতো নয়। ফলে আমি লিখেছি বলেই আমি মেন পার্টটা করবো এরকম নয় বিষয়টা, বরঞ্চ আমি অনেক স্বচ্ছন্দ থাকি অন্যের প্রোডাকশনে অভিনয় করতে, যেখানে আমার নির্দেশনার চাপটা কম থাকে। আমাকে যখন নিজের প্রোডাকশনে অভিনয় করতে হয় তখন আমার খুব বারবারই অভিনয় করতে গেলে মন চলে যায় লাইটের দিকে। এই আমার মনে লাইট টেক 1 সেকেন্ড দেরিতে উঠলো, আমার মনে ঠিক কম্পোজিশনটা করেনি। কিন্তু আমি যখন অন্যের প্রোডাকশনে অভিনয় করি, আমি যখন অর্ণর সঙ্গে অভিনয় করি বা বিপ্লবের সঙ্গে অভিনয় করি, তখন আমি অনেক ফ্রিলি অভিনয় করতে পারি, কারণ নির্দেশনার চাপটা কম থাকে আমার। কিন্তু আমি তোমাকে উত্তরণের পথটা খুব ব্যাখ্যা করে বলতে পারবো না। আমি বলছি দ্বন্দ্বের মধ্যে দিয়ে হাঁটাটাই একটা পথ, হাঁটতে হাঁটতেই পথ আবিষ্কার হয়। মানে পথ আছে সেই পথে যাবো তা না, হাঁটতে গেলে পথ তৈরি হয়ে যায়, আপনি পথ খুলে খুলে যায়, সেটাই দেখবার। এবং প্রতিটা এখন মুহূর্তকে দাদা, থ্যাংক ইউ। মানে দ্বন্দ্বের ভিতর দিয়ে হাঁটলেই পথ বের হয়ে যাবে। আচ্ছা, এখন একজন ডিরেক্টর, মোটামুটি আমি কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছি, চর্বিত চর্বণ হবে কিনা আমি বুঝতে পারছি না। তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করছি, একজন ডিরেক্টর একজন অভিনেতাকে তৈরি হতে, মঞ্চে তার মুভমেন্ট তৈরি করতে, তার মধ্যে পরিমিতি বোধ তৈরি করতে, তার তার শৈল্পিক উপস্থাপনে কিভাবে তাকে সাহায্য করতে করেন? হ্যাঁ, আলোটা চলে গেছে ওজন একটুখানি। আমার এখানে একটু লোডশেডিং আছে, বলো তো কোনো ফোনটা একটু সমস্যা নেই, জ্বালিয়ে দিলে সুবিধা হবে। দাঁড়াও একটুখানি আলোটা জ্বালিয়ে নি। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আলো তো জ্বলবেই। হ্যাঁ, দেখা যাচ্ছে। বাহ, এখন আরো ভালো এই লাগছে। তো
মিউট হয়ে গেছে দাদা। না ঠিক আছে, তো শুনছি আমি দাদা, শুনছি। আমি শুনছি। হ্যালো জি হ্যালো, আমি শুনছি, আমি শুনছি। আমার এখানে লোডশেডিং হয়েছে, তাই একটু অন্ধকারে এরকম আলো নিয়েই কথা বলছি, নাটকীয় আলো তৈরি হয়েছে। আরো ভালো লাগছে। হ্যাঁ, তুমি অভিনেতাকে সাহায্য করার তো নির্দেশকের একটা কাজ থাকেই, কিন্তু কে কোনো কোনো নির্দেশক অভিনয় করে দেখিয়ে দেন যে আমি এরকম করছি, তুমি আমাকে নকল করো। তা আমি সেটা ছোটবেলায় একবার দুবার করেছি, করিনি তা না, কিন্তু পরবর্তীকালে যবে থেকে আমার নির্দেশকের বোধ তৈরি হয়েছে আমি আর তেমন করিনি। আমি বরঞ্চ একটা অ্যাটমসফিয়ার তৈরি করে অপেক্ষা করেছি তুমি কি করবে। আমি একের পর এক তাকে প্রশ্ন করতে পারি, এটা কেন করছো, কেন তুমি এদিকটাই বা ভাবছো না, তাকে ঠেলে পারি, কিন্তু করতে হয় তাকেই। কারণ আমি যদি তাকে করে দেখিয়ে দিই তাতে তার বিকাশ আটকে যায় বলে আমার মনে হয়। আর আমি অত দক্ষও নয় যে সারা পৃথিবীর সব অভিনেতাকে আমি দেখিয়ে দেবো অভিনয় করে। আমি সব চরিত্রেই অভিনয় করতে পারি, এত দক্ষ অভিনেতাও নই। ওটা একটা নির্দেশকদের ভ্রান্ত ধারণা থাকে, কারণ তারা অভিনয়ের থেকেও তখন মনে করেন যে আমার কথা করছি, আমার মতো করছি, এটাই আমার আনন্দ হয়। আমি আবার বলছি, নির্দেশককে একটু মোহমুক্ত হতে হয়, তাহলেই অভিনেতার বিকাশ হয়। কিন্তু নির্দেশক যেন জানেন তিনি কি চাইছেন। অভিনেতা যদি ভুল পথে চলে যান, তাকে ঠিক পথে টেনে আনার দায়িত্ব নির্দেশকের। তাকে প্রশ্ন করে আমি যেটা চাইছি সেটা যে হচ্ছে না, আমি তোমার এটার সঙ্গে একমত নই, সেই দ্বন্দ্বেও নামতে হয়। তার থেকেই তার পরিমিতি বোধ, আমি কোথায় কাটবো সিনটাকে, কতটুকু চাইছি, এই সবটাই নির্দেশক, থ্যাংক ইউ আলো এসে গেছে আবার, করে সাহায্য করতে পারে। আপনার ওখানে আলো আসছে, আমার এখানে আলো গেছে। তাই বাবা, আমরা বুঝতে পারিনি, এই তো যাতায়াত হচ্ছে। আমার আলো ধার দিলাম তোমাকে। আপনি তো আলো দিচ্ছেন প্রতিদিনই। হ্যাঁ, ডালিয়া একটা প্রশ্ন করেছে। হ্যাঁ বলো। ডালিয়া চৌধুরী, বললাম আপনি তো আলো দিচ্ছেন প্রতিদিনই। একজন নাট্যকারের কাজটি, যে উনি বলেছেন একজন নাট্যকারের কাজটি নির্দেশক যেমন আত্মীকরণ করে নিজের অন্তর্দৃষ্টিকে উন্মোচন করছেন এডিটিং এর মধ্যে দিয়ে, তেমনি কি অভিনেতার ক্ষেত্রে তিনি কি তার নির্দেশককে আত্মীকরণ করে একই পদ্ধতিতে অনুসরণ করতে উৎসাহিত করেন? নিশ্চয়ই, আমি তো যেভাবে কাজ করি তাই তো আমি চাই। আমি চাই যে আমার অভিনেতাকে, আমি যদি 2 চাই, আমার অভিনেতা যেন 10 দিতে পারে, 5 দিতে পারে। আমি সেই ম্যাজিক মোমেন্টের জন্য অপেক্ষা করে থাকি, যে আমি তো এটা ভাবিনি। কেমন ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা একটা নাটক করি গন্ধজালে বলে, মনোজ মিত্রের একটা খুব বিখ্যাত নাটক। ওটা মনোজ মিত্র মশাই আমার মাস্টার মশাই, আমাকে নাটক লেখা শিখিয়েছেন হাতে ধরে। এবং আমাদের সাগরদ্বীপে একটা ওয়ার্কশপ হয়েছিল, সেখানে তোমাদেরও মাস্টার মশাই মামনুর রশিদ, আমারও মাস্টার মশাই। আমার গর্ব হয় মামুন ভাইয়ের কাছে আমি নাটক লেখা শিখেছি। মনোজ মিত্র স্যার, মামুন ভাই স্যার আমাকে নাটক লেখা শিখিয়েছেন হাতে ধরে সাগরদ্বীপে বসে, সেই 92 সালে বালির ওপরে বসে মামুন ভাই আমাকে ছবি এঁকে কম্পোজিশন বুঝিয়েছেন, আমার মনে আছে। তো আমরা মনোজ মিত্র একটা নাটক করি গন্ধজালে। তো গন্ধজালেতে দুটি অন্ধ ছেলে মেয়ের গল্প, যাদের বিয়ে হয় গণবিবাহে। তা সেই মেয়েটি রেপড হয়েছিল, এই অবস্থাতে তার বিয়ে দিয়ে দেওয়া হয়, কিন্তু সে জানে না কি তাকে রেপ করেছিল। এবং তার এক দিদি আছে, দিদির নাম কুন্তি। নাটকের একটা চরম ক্ষণে, যখন বিয়ে হয়ে গেছে, ওরা চলে যাবে, তখন সাধারণত কি হয়, নমস্কার করে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা হয়। বিদায় ক্ষণে কি হয়, বোন চলে যাচ্ছে, দিদি কি করবে, কাঁদবে, আদর করবে, ইত্যাদি। তা আমাদের ঘরে একদিন রিহার্সাল হচ্ছে, কুন্তি চরিত্রে যিনি অভিনয় করছিলেন, আমাদের দলের যিনি অভিনেত্রী রাত্রি চট্টোপাধ্যায়, আর বর্ণালী করছিল পঙ্খী, ওর বোন। তো চলে যাবার মুহূর্তে ও যখন কাঁদতে কাঁদতে নমস্কার করলো, ওকে ধরে দাঁড় করিয়ে ওর বোন কেউ কি বলবে লাস্ট কথা, ভালো থাকি, সুখে থাকি, রাত্রি একটাও কথা বললো না। রাত্রি করলো কি, ও দুটো হাত ওর নিজের চোখে ঠেকালো, তারপর ওই হাতটা নিয়ে বোনের চোখে ঠেকালো। আমি এটা ওকে বলিনি,
আমি ভাবতেই পারিনি এটা করা যেতে পারে। সবটা দিয়ে একটা দিদি চাইলো যে তুই যেন দেখতে পাস, তোর যেন দৃষ্টি হয়, সেই দৃষ্টি অন্তর্দৃষ্টিও হতে পারে। তাহলে আমি নির্দেশক হিসেবে তাকে বলিও নি, চাইও নি, সে তখন ক্রিয়েট করেছে। একজন অভিনেতাও তো ক্রিয়েটার। ফলে নাটককার যা লিখেছেন সেইটাকে ভিত্তি করে আমি একটা ঘর বানাচ্ছি, নির্দেশক অভিনেতাও সেই ঘর বানাতে সাহায্য করছেন, তাকে আলোর লোকও সাহায্য করছেন, তাকে মঞ্চের লোকও সাহায্য করছেন, মেকআপের লোক সাহায্য করছেন, এই করতে করতে একটা ঘর গড়ে উঠছে। নির্দেশক যেন এই গর্ব না করেন তিনি একা ঘরটা বানিয়েছেন। তিনি অবশ্যই মনে রাখবেন তিনি সবার মধ্যে ছিলেন সুতো হয়ে, সবাইকে বাঁধতে বাঁধতে গেছেন, তাই তিনি নির্দেশক। তিনি একটা নির্দিষ্ট দিকে, একটা ডিরেকশনে সবাইকে চালিত করেছেন, পিটার ব্রুকের কথা, তাই তিনি ডিরেক্টর। আমি অভিনেতাকেও মনে করি অভিনেতা যদি এটা করতে পারে, স্বাধীনতা, এরকম অনেক উদাহরণ আছে। অভিনেতারা, আমি চেয়েছি 5, অভিনেতারা 10 দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমার মনে হয়নি যে ব্যাটা বেশি বোঝে, আমাকে অপমান করছে, এরা মনে হয়নি। আপনি দুই বাংলার কথা বললেন, আপনি শ্রদ্ধেয় মামুন রশিদের কথা বললেন, শ্রদ্ধেয় মনোজ মিত্রের কথা বললেন। আমরা জানি মনোজ মিত্র পড়িয়ে আপনি করেছিলেন, উনি আপনাকে চিঠি লিখেছিলেন, এগুলো আমাদেরকে গর্বিত করে। তুমি কি গোয়েন্দা নাকি? এত খবর কোথা থেকে জানছো? এগুলো আমাদের গর্বিত করে, অনুপ্রাণিত করে। দুই বাংলার শ্রদ্ধেয় মামুন রশিদ আমাদের খুব শ্রদ্ধাভাজন মানুষ। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করছি আপনাকে, একজন নির্দেশক হিসাবে আপনি দুই বাংলার নাটকের যে আপনার এই যে প্রয়োগ রীতি, বৈশিষ্ট্য এবং চিন্তার যে ভিন্নতার জায়গাটা কি কি দেখেন, আপনি কোন জায়গাটা? এখন আমি তো দুই বাংলার নাটক তো কম দেখেছি, মানে কোনো কমেন্ট করার মতো দেখিনি। তো আমি তোমাদের সেরা সেরা কাজ, ভালো ভালো কাজ দেখিনি। কি হয়েছে জানো, যে নাটকগুলো আমাদের এপারে আসে সেইগুলো আমরা দেখেছি, অনেক নাটক, সেগুলো যে সবগুলোই আমাদের মন ছুঁয়েছে এরকম নয়। আবার আমাদের এপারের যে নাটকগুলো ওপারে যায় সেগুলো আমি শুনেছি লোকে বলে ও ভারতের নাটক, ও আর দেখতে যেতে হবে না, ও একই করবে। ফলত এরকম দুপারেই সেরা কাজগুলো তো মানে পারাপার কম হয়, ফলে আমি দেখিনি, খুব বেশি বলতে পারবো না। তবু আমার মনে হয় বাংলাদেশ তার থিয়েটারের ক্ষেত্রে তার বিশেষ করে ন্যারেটিভ স্টাইলকে নিয়ে, বাংলাদেশ থিয়েটারের ইতিহাসকে নিয়ে, বিশেষ করে আমি বলবো সেলিম আল দীন যে কাজ করেছেন, যে আখ্যান মূলকতা বা আখ্যান ধর্মিতাকে তারা বর্ণনাত্মক রীতিকে যেভাবে নিয়ে এসছেন মঞ্চে, এটা অবশ্যই প্রশংসনীয় একটা কাজ। যদিও আমি একজন নির্দেশক হিসেবে শুধু একটা রীতিতেই আবদ্ধ থাকতে চাই না, আমি সব রকম করে করতে চাই, নানা রকম করে দেখতে চাই। ফলে আমার মনে হয় ওপার বাংলাতেও অনেক ভালো কাজ হয়, এপার বাংলাতেও অনেক ভালো কাজ হয়, ওপার বাংলাতেও অনেক খারাপ কাজ হয়, এপার বাংলাতেও অনেক খারাপ কাজ হয়। কিন্তু আমি যেহেতু খুব বেশি করে দেখিনি, আমি এটা বলতে পারবো না, কমেন্ট করতে পারবো না, এটা করাটা অনুচিত হবে। আমি দেখার আশায় রইলাম। অভিনীত নাটক অন্তত 20টা, ফিরে দেখা, বৃষ্টি বৃষ্টি, যতগৃহ, অচলায়তন, রথের রশি, মহাভারত, আলোচনা হবে এটা নিয়ে, কোজাগরী, অনুশোচনা, ওয়েল ডাক, স্থানাঙ্কন। নির্দেশিত নাটক চন্দ্রগুপ্ত, কোজাগরী, ডানা, অংশপাঠ উপাখ্যান, দত্তোপাখ্যান, পাখিদের দিনরাত্রি, পরি, বাচ্চাদের নাটক সাদা ঘোড়া। রচনা অন্তত পক্ষে 50টা আপনার আছে, সময়ের অভাবে সব বলছি না। সন্তাপ, প্রতারক, লাল সালু, চলচ্চিত্রে অভিনয় করেছেন ওরজাহাজ, ধুলোবালির কথা, অন্তরে বাহিরে, ডিটেকটিভ, পিশাচ টেলিফিল্ম, পিকলু শর্ট ফিল্ম। ঢাকায় আপনি শ্রেষ্ঠ অভিনেতা হয়ে নির্বাচিত হয়েছিলেন। আমরা এখন কিছু নাটক নিয়ে কথা বলবো আপনার, আমি মহাভারত নিয়ে কথা বলতে খুব ছটফট করছি। তার আগে আমি 2 দিন থেকে আমি খুব মুহূর্তে আছি আপনার কল্যাণে, সেটা হচ্ছে গৌতম মুখোপাধ্যায়ের কাজ দেখে, ওনার ইন্টারভিউ দেখে। ওনার সাথে আপনি কাজ করেছেন অনন্ত যাত্রায়, যদি দাদা একটু বলেন। গৌতম কাজ করেছেন মহাভারতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। গৌতম দা, আসলে গৌতম দার অভিনয় দেখতে দেখতে আমরা বড় হয়েছি। মানে গৌতম মুখোপাধ্যায়
কে আমরা বলি আমাদের মফস্বলের উত্তম কুমার। মানে গৌতম দা অভিনয় করবে, প্যান্ডেল ভরে যাবে। গৌতম দা অভিনয় করবে, লোকে রাত্রির 12টা পর্যন্ত জেগে বসে থাকবে, হাজার হাজার মানুষ। এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। গৌতম দা একজন অসাধারণ অভিনেতা, অসাধারণ মানের অভিনেতা, কিন্তু আমার দুঃখ সেই তুলনায় গৌতম দাকে আমাদের নির্দেশকরা ব্যবহার করতে পারেননি। গৌতম দাকে যদি সেইভাবে ব্যবহার করতে পারতাম আমরা, হয়তো গৌতম দা আরো বেশি আমাদের মানুষের কাছে পৌঁছতে পারতেন। ব্রাত্য বসু একাধিকবার গৌতম মুখোপাধ্যায়কে ব্যবহার করেছেন এবং অসাধারণভাবে গৌতম দা তার পরিচয় দিয়েছেন। গৌতম দা যখন থাকেন কোনো দৃশ্যে, দৃশ্য ভরে ওঠে তার শরীরী ভাষায়, তার কণ্ঠস্বরে, জাদুতে, তার ইনভলভমেন্টে। আমি সম্ভবত 2003 সালে বিভাস দা আমাকে ডেকেছিলেন নাট্যস্বপ্ন কল্পতে নাটক করার জন্য। সেবার আমাদের বিষয় ছিল ভারতের অন্য ভাষা থেকে নাটক করতে হবে, অন্য ভাষার গল্প থেকে। আমি একটা মালায়ালাম গল্প এম সুকুমারনের প্রতিবেশী রাজা থেকে করেছিলাম। একজন শিল্পীর গল্প, যে একজন শিল্পী রাজার মুখ ফোটাতে চায়, তার একটা জার্নি। এটা গৌতম দা অসাধারণ অভিনয় করেছিলেন। রবীন্দ্র সদনে সকালবেলা অভিনয় হয়েছিল, সেটা ভোর প্রায় 5:30-6টার সময় আমরা অভিনয় করেছিলাম শেষবার। তখন আমাদের খুব নামটাম ছিল না, সেই কারণে আমাদের সবার লাস্ট দেয়া হয়েছিল প্রথমবার। কিন্তু গৌতম দা সারা রাত জেগে ওই ভোরবেলা যে অভিনয় করেছিলেন, সেইটার রেকর্ড ধরা আছে। সেটা একটা শিক্ষণীয় কাজ। গৌতম দার কাছ থেকে অনেক শিখেছি আমি। গৌতম দার সঙ্গে আমি মহাভারতে একই সঙ্গে মামা ভাগ্নে করতাম। গৌতম দা শকুনি করতেন, আমি দুর্যোধন করতাম। আজ থেকে 17 বছর আগে শিবদার পরিচালনায়, শিব মুখোপাধ্যায়ের পরিচালনায় নটধার প্রযোজনা মহাভারতে। সেটাও দেখতাম গৌতম দা কি মমতায় একটা চরিত্রকে নির্মাণ করেন। আবার গৌতম দাকে যখন অত বড় অভিনেতা আমার সঙ্গে অভিনয় করছেন, আমি দেখতাম গৌতম দার কি বিনয়, এটিকেট। একটা হ্যাঁ বলার আগেও গৌতম দা জিজ্ঞেস করতেন, কৌশিক আমি কি এখানে একটা হ্যাঁ বলতে পারি? গৌতম দা অত বড় অভিনেতা, আমি তার জুনিয়র, অনেক ছোট, কিন্তু গৌতম দা একজন নির্দেশক কেমন করে সম্মান দিচ্ছেন এটাও শেখবার, আর কেমন করে একটা মুহূর্তকে জীবন্ত করে তুলছেন, প্রকাশ করছেন, এটাও দেখবার। আর এটা একটা খুব আমার কাছে অসাধারণ অভিজ্ঞতা গৌতম দার সঙ্গে কাজ করা। 25 বছর ধরে আপনি ফিরে দেখা করছেন, 25 বছর ধরে, আমি যদি ভুল না করি। 1 বছর বোধহয় বাদ আছে। হ্যাঁ, কিছু বলবেন? ফিরে দেখা বলবো জি, একটু 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 যদি বলেন। 25 বছর না, ফিরে দেখা আমাদের শান্তিপুর সাংস্কৃতিকের জনপ্রিয়তম নাটক, এবং বেশি এর কিছু লাগে না। মানে দুটো দরজার ফ্রেম, একটু চৌকি টেবিল চেয়ার হলেই আমরা ফিরে দেখা করতে পারি। এবং নাটকটা এতটাই, মানে নাটকটা শুরু হয়, এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্পের অনুপ্রেরণায় আমরা করেছিলাম। নাটকটা শুরু হয়, একটা লোক মশারি তুলে বলে আমি মারা গেলাম। এটা ফার্স্ট ডায়লগ, এক্ষুনি মারা গেলাম আমি, এই 1 মিনিট আগে। এবার নাটকটা শুরু হয় মৃত্যুর পরে। মৃত্যুকে তো আমরা সবাই ভয় পাই, মরণের পরের জীবনটা কেমন আমরা জানি না। এই নাটকটা শুরুই হয়, যে লোকটা সারা জীবন মরবার ভয় পেয়েছে সে এক্ষুনি মারা গেল। আমি ওদিকে একটা জেনারেটর চলে, জেনারেটরটা থেমে যায়, ঘটাং 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 ঘট করে জীবন থেমে যায়। সে উঠে বলে, আহ, মরে যে কি আনন্দ দাদা, আগে কখনো বুঝিনি। এই মৃত্যুর পরের চোখ দিয়ে সে জীবনকে দেখতে থাকে। জীবনের পাওয়া না পাওয়া, যেসব কথা সে সারা জীবন বলতে পারেনি সেগুলো বলে। এটা আমাদের খুবই জনপ্রিয় নাটক। মানে এমন হয়েছে, ফিরে দেখা দেখার পর অনেক বয়স্ক বয়স্ক মানুষ আমার পা ছুঁয়ে প্রণাম করে দিয়েছেন। আমি লজ্জায় হাত ধরে খিচিখিচি করে এরকম করেছেন। অনেক হয়েছে ফিরে দেখা দেখার পর মানুষ কাঁদতে কাঁদতে আমার হাত ধরে থেকেছে। বন্ধ কারখানা শ্রমিক আমার হাত ছুঁয়ে থেকেছে। ফলে ফিরে দেখা খুব সহজ, সিম্পল একটা নাটক, খুব বুদ্ধি নাটক না, খুব এক্সপেরিমেন্টাল কিছু নেই। কিন্তু ফিরে দেখা খুব জীবনের ওম মাখা একটা নাটক। সেই কারণে দর্শকদের চাহিদাতেই নাটকটা 25 বছর ধরে বন্ধ হচ্ছে না। মানে এক একটা জায়গায় প্রায় 4-5 বার করে আমন্ত্রিত হয়েছে ফিরে দেখা। মানে আমরা 12-13 জন গেলেই ফিরে দেখা করে দিতে পারি কোনো জায়গাতে, অল্প কিছু লাইট নিয়ে কিছুতে। সেটা একটা খুব না, এটা এটা দাদা ধরেন আপনি যেটা বলছেন, খুব এটা এক্সপেরিমেন্টাল ড্রামা না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের কাছে যে একটা নাটক 25 বছর থেকে হচ্ছে এবং তার দর্শক প্রতিদিন বাড়ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যেটা প্রথম নাটক সি, যে নাটক দিয়ে শান্তিপুর সাংস্কৃতিক তৈরি হয়, মিন্টু মুখোপাধ্যায়ের লেখা, সেই নাটকটাও টানা 25 বছর আমরা অভিনয় করেছি। মানে ফিরে দেখাতে এখনো পর্যন্ত প্রায় 100 জন অভিনেতা অভিনেত্রী বদলে গেছে, পাল্টে গেছে। শুধু আমি আর আমার ভাই যে করে পরেশ বাবলা, এরা দুজন টিকে আছি, যারা 25 বছর সব সময় অভিনয় করেছে।
এটা আর এটা কোজাগরি? থিয়েটারের মতো ঘটনা। কোজাগরি হচ্ছে বেলঘরিয়া অভিমুখের হয়ে আমি ডিরেক্ট করি। ওটা বেলঘড়ি অভিমুখের প্রথম প্রোডাকশন, এবং কোজাগরি সত্যি সত্যি একটা ইতিহাস হয়ে যায়। আমরা জানি না কোজাগরি আমরা ঢাকাতেও করেছি। কোজাগরি দেখার পর মামুন ভাই স্টেজে উঠে বলেছিলেন যে আমরা যেন আমাদের জীবনকে দেখতে পাচ্ছি এখানে তোমাদের নাটকের মধ্যে দিয়ে। কোজাগরি হেন নাট্যোৎসব নেই, বড় নাট্যোৎসব, নান্দিকার নাট্যোৎসব থেকে শুরু করে সব জায়গায় অভিনীত হয়েছে। কোজাগরি প্রথম প্রযোজনা, কিন্তু কোজাগরি বেলঘরিয়া অভিমুখে আমি হাওয়ার্ড ফার্স্টের একটা উপন্যাস সাইলাস টিম্বারম্যান, ওইটা নিয়ে ওরা আমার কাছে এসেছিল যে নাটক লিখে দেওয়ার জন্য। তখন ডিরেকশন করার কথা ছিল না, ওদের আমি ভালো চিন্তাও না। তারপরে আস্তে আস্তে ওরা বললো তুমি ডিরেকশনটাও করে দাও। এই করতে করতে তারপর আমরা খুব একটা ওয়ার্কশপ মেথডের মধ্যে দিয়ে যাই। এবং আমি যেভাবে নাটক নির্মাণ করি, আমি সাধারণত কনভেনশনাল পদ্ধতিতে এতদিন রিডিং রিহার্সাল হবে, তারপর কম্পোজিশন ব্লকিং হবে, তারপরে রানসু হবে, এরকম করে করে করি না। আমি বেশিরভাগটা ওয়ার্কশপ মেথডে করি। মানে আমি যখন কোজাগরি করেছি, চন্দ্রগুপ্ত করেছি, বা আমার দলে যখন আমি গুলি করি, জ্যোতিগৃহ করি, আমি প্রায় 1 মাস কোনো টেক্সট নিয়ে কাজই করি না। মানে রিডিং রিহার্সাল আমার নাটকে প্রায় হয় না, যদি না সে ভাষাটা খুব খটোমটো হয়, যদি না ভার্স বলতে হয় বা ডায়ালেক্ট বলতে হয়। আমি বরঞ্চ সেই চরিত্রটা সারাদিন কি করে, যে দৃশ্যগুলো নাটকে নেই সেই দৃশ্যগুলো থাকলে কি হতো, যে চরিত্রের সঙ্গে যে চরিত্রে দেখা হয়নি তাদের যদি দেখা হতো তারা কি বলতো, একটা সিন যেখানে শেষ হয়ে গেছে তারপরে কি হতো, সেইটা আমরা অভিনয় করি অনেক বেশি। আমি এইভাবে করতে স্বচ্ছন্দ বোধ করি। খেলার মতো করে, গেমের মতো করে আমি প্রচুর ইম্প্রোভাইজেশন করি। এবং এই করতে করতে আমি কোজাগরি নির্মাণ করেছি। আমার মনে আছে কোজাগরি যখন তৈরি করছি, একটা জায়গায় অশোক, যে শৈলেশ কাষ্ট করে, ও বলে যে প্রতিদিন এই মিথ্যে বেঁচে থাকা, এই ক্রিবের মতো বেঁচে থাকা আমাকে ক্লান্ত করে, কিন্তু গলাটা কিছুতেই ওর বেরোচ্ছিল না, সেই বিভৎসতাটা, সেই চাপটা, কষ্টটা বেরোচ্ছিল না। আমার মনে আছে একটা চেয়ারের তলায় ওকে আমি ঢুকিয়ে দিয়েছিলাম, যে সবাই মিলে চেয়ার দিয়ে ওকে চেপে ধরেছিলাম, আর ওই চেয়ারটা থেকে বেরোতে বেরোতে চিৎকার করতে করতে ডায়লগটা বলেছিল। আর সেই দিনকে প্রথম বুঝতে চেয়েছিল যে কোথায় চাপ পড়লে গলাটা ওরকম করে বেরোয়। আমরা কখনো কখনো রিহার্সাল করেছি, প্রচুর চিঠি লেখা হয়েছে, একটা চরিত্র আরেকটা চরিত্রকে চিঠি লিখে যাচ্ছে, যেগুলো নাটকে নেই, নাটকে কখনো হবে না। এই করতে করতেই সেই দৃশ্য কখনো রয়ে গেছে, কখনো রয়ে যায়নি, কখনো ব্যাকআপ তৈরি হয়েছে। ফলে অভিনেতার ব্যাকআপ তৈরি করতে আমি খুব পছন্দ করি, এবং আমি আর অভিনেতা একসঙ্গে পথ হেঁটে একটা চরিত্রকে খুঁজতে চাই, সেইটা। তারপর কোজাগরি নিয়ে গ্রুপ থিয়েটার ক্রোড়পত্র করেছে, কোজাগরি প্রচুর প্রশংসিত হয়েছে, কোজাগরি ত্রিপুরায় শো হয়েছে, বাংলাদেশে শো হয়েছে। এটা আমাদের কাছে খুব গর্বের। কিন্তু আমরা ভেবেছিলাম 8-10টা শো বড়জোর হবে, তার বেশি হবে না। কিন্তু কোজাগরি অলরেডি 75টা শো হয়ে গেছে। এবং কোজাগরিতে তো আমরা যখন করেছি, আমরা কোনো বড় কাগজে বিজ্ঞাপন দিতে পারিনি, আমাদের বিজ্ঞাপন দেওয়ার সামর্থ্য ছিল না। যদিও কাগজের সাংবাদিকরা আমাদের খুব সাহায্য করেছেন, তারা রিভিউ করেছেন, প্রত্যেকে লিখেছেন কোজাগরির কথা। কিন্তু কোজাগরি শুধু ফেসবুকেই জনপ্রিয় হয়ে গেছে, ফেসবুক প্রচারেই কোজাগরি হাউসফুল হয়ে গেছে দিনের পর দিন। এইটা আমাদের কাছে খুব বড় পাওয়া। এবং আমি এখনো বিশ্বাস করি যে নাটক হল থেকে বেরিয়ে মানুষ মুখে মুখে প্রচার করে, সেই নাটকটাই লোকে দেখতে যায়। হাজার লিখলেও হয় না, হাজার বড় ব্যানার দিলেও হয় না, মানুষ বেরিয়ে বেরিয়ে কোজাগরির কথা বলছে কিনা, ঘুমের মধ্যে বলছে কিনা, সেটা দেখবো। চন্দ্রগুপ্তের কথা চলে আসছে, তারপরে যদি আপনি কিছু এখানে যোগ করেন চন্দ্রগুপ্ত নিয়ে, কারণ আমরা মহাভারত নিয়ে আমরা আলোচনা করবো, চন্দ্রগুপ্ত নিয়ে কিছু যোগ করবেন দাদা? এখন আর চন্দ্রগুপ্ত নিয়ে কথা বলছি না, আমি একটু ধন্যবাদ। জি জি, আমরা মহাভারত নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি ছটফট করছি, আপনি কি জানেন 1 ঘন্টার উপরে হয়ে গেছে? তাহলে শেষ করতে হবে এবার। মহাভারত নিয়ে না বোর হচ্ছে না, আমি নিজেও বোর হচ্ছে না, আমার এখন খেয়াল হলো যে 1 ঘন্টা হয়ে গেছে। মহাভারত নিয়ে কথা বলতে চাচ্ছি এই কারণে, মানে এইখানে আপনি বিভাস চক্রবর্তীর সাথে অভিনয় করেছেন, আপনি অভিনয় করেছেন শিবা মুখোপাধ্যায়, সাধনা মুখোপাধ্যায়, মেঘনাথ ভট্টাচার্য, এমনকি গৌতম মুখোপাধ্যায়ের সাথে দুর্যোধন করেছেন আপনি। এখানে দ্বিজেন্দ্রলাল ছিলেন, আপনি দুর্যোধন করেছেন, বিভাস চক্রবর্তী করেছেন, সেখানে আপনার ধৃতরাষ্ট্র। আবার অনেক বছর পরে এখন আপনি ধৃতরাষ্ট্র করছেন, এবং বিভাস চক্রবর্তীর ব্যবহৃত জিনিস নিয়ে। এই সব মিলিয়ে এটা অনেক বড় অর্জন আমাদের জন্য, আপনার জন্য নিশ্চয়ই, কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। সেই অর্জনের গল্পটা শুনতে, সেটাও বোধহয়
সাল কি 2002 সাল হবে, শিব মুখোপাধ্যায়, আমাদের খুব প্রিয় একজন মানুষ, কলকাতা মানে হাওড়াতে নটধা বলে একটি দল আছে, তো ওরা একটা স্বপ্ন দেখেছিল যে কলকাতা মফস্বলের যে ডিফারেন্স এটাকে ঘুচিয়ে দিয়ে আমরা সবাই মিলে একটা নাটক করব, পুরো বাংলা নাট্যকে রিপ্রেজেন্ট করবে। সেক্ষেত্রে আমার বন্ধুরা দেবাশিস, শুভেন্দু, শ্রাবণী, বাবলু, এরা সবাই আমরা অভিনয় করেছিলাম জেলা থেকে, গৌতম দা, সেক্ষেত্রে কলকাতার বিভাস দা, মেঘনাথ দা, দ্বিজেন দা সবাই অভিনয় করেছিল। তো তখন আমাকে দুর্যোধনের পার্ট দেওয়া হয়েছিল। তখন সীমাদি করতেন গান্ধারী আর বিভাস দা করতেন ধৃতরাষ্ট্র, এবং সেটা খুব একটা জমজমাট পালা হয়েছিল। আমাদের অনেক লোক এখনো মহাভারতের কথা বলেন, এবং আমি সেই প্রথম কলকাতায় অভিনয় করে বেশ আমার নাম হয় অভিনেতা হিসেবে। দুর্যোধনের কাগজে ছবি টবি বেরোয়, রিভিউ বেরোয়, বা লোকে মুখে মুখে বলে যে হ্যাঁ ওই মহাভারত কৌশিক অভিনয় করেছিল, সেটা আমার কাছে একটা পাওয়া। তার 17 বছর পরে গত বছর আমি আবার মহাভারত করলাম, গত বছর বা আগের বছর বোধ হয়, 2019-এ বোধ হয়। এবার শিবদার ছেলে অর্ণ মুখোপাধ্যায়, যে এখন খুব বড় ডিরেক্টর, অভিনেতা, খুব প্রতিশ্রুতিবান, অর্ণ ডিরেক্ট করলো, ও আমাকে আবার ডাকলো মহাভারত করতে। আমার খুব জানার আগ্রহ ছিল এই অর্ণ বা এই সময় প্রখ্যাত অভিনেতা অনির্বাণ, যারা সমসাময়িক ছোট, আমাদের পরের যে জেনারেশন, ওরা কি করে, ওরা কেমন করে অভিনয় করে, ওরা কি ভাবে থিয়েটারে, সেটা আমার একটু জানার দরকার। আমি তো ওদের থেকে অনেক বয়সে বড়, অনেক বুড়ো হয়ে গেছি, ফলে নতুন জেনারেশন কেমন থিয়েটার করছে, কি থিয়েটারের ল্যাঙ্গুয়েজ খুঁজছে, কেমন করে তাদের প্রোডাকশন প্রসেস। আমি অর্ণকে হ্যাঁ বলি, তো অর্ণ তখন বলে তোমাকে এবার ধৃতরাষ্ট্র করতে হবে। অর্ণ এখন দুর্যোধন করে, আমি ধৃতরাষ্ট্র করি, এবং অসাধারণ কেমিস্ট্রি তৈরি হয় আমাদের দুজনের অভিনয়। এবং নটধার এক ঝাঁক তরুণ ছেলে মেয়ে জান লড়িয়ে করে, সেখানে সোহিনী সরকার অভিনয় করেন দ্রৌপদীর ভূমিকায়। মজার কথা হচ্ছে, যখন যে লাঠিটা নিয়ে ধৃতরাষ্ট্র বসে, অন্ধ ধৃতরাষ্ট্র যে মুকুটটা পরে বসে, আমি আবিষ্কার করি ওটা 17 বছর আগে বিভাসদা পড়তেন। এই 17 বছর ধরে দুটো প্রপসকে ওরা যত্ন করে রেখে দিয়েছিল, যেটা মহাভারত 2-তে এসে আমি ধৃতরাষ্ট্র হয়ে যাই, আমার মাথায় মুকুট পরে ওইটা পরে আমি ধরে নিয়ে আমি বসি। এইটা তো সেইটা আমার কাছে খুব বড় পাওয়া। বিভাসদার সঙ্গে আমি অভিনয় করেছি, আর বিভাসদার মুকুট মাথায় পরে 17 বছর পরে আমি হচ্ছি, তখন আমার মনে হয় এটা কোথাও একটা প্রতীকের মতো। থিয়েটার আসলে বয়ে যায় নদীর মতো, চলতেই থাকে। সেইটা একটা অনুভব হয় মহাভারত করতে করতে। এবং যদি কলকাতায় লকডাউন ওঠে, মহাভারত হলে আমি সবাইকে বলবো দেখতে। অর্ণ খুবই ভালো একটা কাজ করেছে সেখানে, সেটা আপনারা সবাই দেখলে ভালো হবে। আমরা বোধহয় এবার শেষ করি। সর্বশেষ প্রশ্ন, একদম শেষ সর্বশেষ প্রশ্ন, তারপরে আমাদের ছোট্ট নিবেদন আছে আপনার প্রতি। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কলকাতায় আপনার প্রিয় বান্ধবীরা থাকেন, ওনাদের নিয়ে কি আপনার এখনো কি কলেজ স্ট্রিটে এই বইপাড়া যেতে, শেষ বিকেলে মেঘের মধ্যে হাওড়া ব্রিজে গিয়ে জয় মুখার্জির কবিতার বই নিয়ে বসা হয় আপনার? পূর্ণেন্দু পত্রীর ভাষায় বলতে হবে, আমার যা কিছু গোপন জানতে হবে সবই কি তা। হ্যাঁ, আমার শুধু কলকাতা না, সারা বাংলা জুড়েই আমার অনেক বান্ধবীরা আছেন, যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাদেরকে অনেককে আমি খুব মিস করি। আজকের এই অনুষ্ঠানে আমি তাদেরকে তোমার মাধ্যমে আর একবার স্মরণ করলাম, তাদেরকে শুভেচ্ছাও পাঠালাম। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই আপনার প্রতি দর্পণ থিয়েটার সিলেটের পক্ষ থেকে নিবেদন আছে এখন। আমাদের আজকের অতিথি কৌশিক চট্টোপাধ্যায়ের প্রিয় কবিতা বোঝাপড়া। আরে বাহ! মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক,
সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমলে থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু শুনিলে থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। ধন্যবাদ। কে কে পড়লেন কবিতাটা? নাজমা পড়েছে। কার গলা শুনলেন? নাজমার গলা। নাজমা। শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, ওনাকে আমি প্রণাম জানাই, অনেক শুভেচ্ছা জানাই। সত্যি সত্যি কোনো কোনো কবিতা মন্ত্রের মতো। এরকম করে বুঝলে সুখ পাওয়া যায় অনেকখানি। অত কমপ্লেন থাকে না, অত প্রতিযোগিতা থাকে না, অত অন্যকে ছাপিয়ে ওঠা থাকে না, আনন্দ থাকে। আজকের এই সন্ধ্যায় তোমাদের সঙ্গে মিলতে পেরে আমার দারুণ দারুণ লেগেছে, খুবই ভাল লেগেছে, খুশি লেগেছে। আপনাকে ধন্যবাদ দাদা। আপনাকে, আপনি আরো আনন্দিত হবেন শুনে যে আমাদের আগামী পর্বে থাকবেন প্রপা মজুমদার। আমাদের সাথে থাকবেন এখানে। উনি হচ্ছেন অভিনেত্রী, নাট্যকার, নির্দেশক এবং বাংলাদেশের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদারের, ফেরদৌসী মজুমদারের একমাত্র সন্তান। আচ্ছা আচ্ছা, রামেন্দ্র থাকবেন আমাদের সাথে। দেখা হয়েছে, রামেন্দ্রদা আমাকে অনেক বই দিয়েছেন, তাকেও এই সুযোগে প্রণাম জানালাম। সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকুন, থিয়েটারের পাশে থাকুন, আর খুশি থাকুন, আনন্দিত থাকুন। দেখা হবে আবার। শুভরাত্রি। শুভরাত্রি দাদা।